যেহেতু সচেতনমূলক নাগরিক এবং আপনাদের পরীক্ষা নিয়ে আপনারা খুবই কনসার্ন, আমরা আশা করি আপনারা আমাদের জন্য খুবই উপকারী এবং আপনাদের মানে আপনারা আপনাদের যে অবস্থানে আছেন এখান থেকে যে আমাদেরকে সময় দিয়েছেন, অনেকে অনেক পেশাতে আছেন না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার, দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। এখন দেখতে পাচ্ছেন না? জি স্যার, দেখা জি স্যার, যাচ্ছে। দেখতে পাচ্ছি। আচ্ছা, ডিফ্যাক্টো স্কুল যে পরিচালনা করবে, ডিফ্যাক্টো ল স্কুল, আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, বার কাউন্সিল এমসিকিউ শিক্ষার্থীদের জন্য বিগত পরীক্ষার প্রশ্নের ধরন ও বিশ্লেষণ, তাই তো? এই বিষয়টা আমাদের টপিক ছিল। আপনারা কথা বললে আমাদের ক্লাস নেওয়া অনেক ভালো হয়, এটা আমাদের জি জন্য স্যার, অনেক জি। মানে স্যার, ইয়ে হয়। দেখেন আমাদের মেন্টর সময় আমি ইমরান আহমেদ, আমার নাম, আমার আমার পরিচিত কেউ আছেন? রাইমা ছাড়া আর কেউ পরিচিত আছেন কিনা? আমাকে স্যার, আগে আমি থেকে আছি চেনেন? স্যার। আপনার নাম কি? স্যার, হ্যাঁ আমার নাম আছে। খান ইমরান স্যার। ও, ইমরান, আমাদের ইমরান, হ্যাঁ। জি স্যার। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, না দাও, বললাম না, না না, পরে পড়ো না, একটা ক্লাস থাকবে। আচ্ছা, আমি হচ্ছে এলএলবি এবং এলএলএম করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে আমি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্মরত আছি। আমি সাবেক এবং বিভাগীয় প্রধান ছিলাম নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনা, সিনিয়র প্রভাষক ছিলাম আইন বিভাগ মিয়ামিশা ইউনিভার্সিটি ঢাকা, এবং সাবেক অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি বর্তমান ঢাকায় ডিএমপি তে কর্মরত আছি স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে। এইটুকু জানলেই তো হচ্ছে, আর কিছু জানার দরকার আছে না আমার? না সবাই স্যার, শুনতে পাচ্ছেন এইটুকু আমাকে? ঠিক আছে স্যার। জি। আচ্ছা, এখন আমরা মূল আলোচনায় চলে যাই নাকি? আপনাদের সময় নষ্ট করে লাভ নাই। আপনাদের সময়ের অনেক মূল্য, অনেক গুরুত্বপূর্ণ সময় আপনাদের জন্য। আমরা ডিফ্যাক্টো ল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকে যে টপিকটা ছিল, আরো ধাপে স্যার, টপিকটাই হচ্ছে আমরা আপনাকে পেয়েছি যে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, এটাও আমাদের একটা ভাগ্যের ব্যাপার। আহ, সময় দিচ্ছে, আমারও ভালো লাগে। আমি শিক্ষা প্রফেশনটা আমার, আমি ছোটবেলা থেকে টিউশনই করি। শিক্ষকতার ব্যাপারটা আমার কাছে খুবই উপলব্ধি লাগে আর কি। এটা আমি খুবই এনজয় করি। আপনাদের ভালো লাগবে আমাদের ইয়েগুলো দেখলে। আচ্ছা, এখানে আমরা প্রথম যে ইয়েটা দিয়েছি, এখানে দেখেন বলা আছে বিগত সালের আগত তামাদি আইন, অর্থাৎ একটা আইন নিয়ে আমরা আলোচনা করব এবং বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা অ্যানালাইসিস করে দেখানোর চেষ্টা করব যে বিগত সালে কোন টাইপের প্রশ্ন আসছে এবং কোন টাইপের প্রশ্ন আপনাদের করতে হবে। এখানে দেখেন আমরা সেকশন ওয়াইজ, আমরা এখানে আজকে তামাদি আইন নিয়ে আলোচনা করব। তামাদি আইনে বিগত সালে এবং জুডিশিয়ারি পরীক্ষা দেখেন প্রশ্ন আসছে, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি, জি দেখা স্যার, দেখা যাচ্ছে, যাচ্ছে। ক্লিন দেখা আচ্ছা, যাচ্ছে। এখানে দেখেন জি ধারা দেখা আছে, যাচ্ছে। কতবার আসছে এখানে লেখা আছে, এবং বিসিএ যে আসছে না, বার কাউন্সিল আসছে, এই ধারাগুলো আছে। দেখেন প্রাথমিক আলোচনা থেকে আমাদের এ যাবৎ বার কাউন্সিলে দুইটা প্রশ্ন আসছে, আমরা প্রশ্নগুলো আপনাদেরকে দেখাবো। সেকশন 2 থেকে কোনো প্রশ্ন আসেনি, সেকশন 3 থেকে 3টা প্রশ্ন আসছে, 4 থেকে কোনো প্রশ্ন আসেনি, 5 থেকে 4টা প্রশ্ন আসছে, 6 থেকে 6টা প্রশ্ন আসছে। আপনি এখান থেকে কি বুঝবো বলেন তো? এখান থেকে বুঝবো কোন সেকশনটা আমাদের বার কাউন্সিল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নাকি। জি স্যার। যেগুলো স্যার আসে না এগুলো ইম্পর্টেন্ট স্যার। যে প্রশ্নগুলো নাকি আমাদের কাছে, এটা আমাদের অ্যানালাইসিস করে দেখতে হবে। আপনি যদি গদবাঁধা পড়ার মতো করে পড়েন, অর্থাৎ বইয়ের 1 নাম্বার সেকশন থেকে 31 নাম্বার সেকশন পর্যন্ত মুখস্থ করলেন, কিন্তু কোন সেকশন থেকে প্রশ্ন আসে আপনি এটাই জানেন না, তাহলে কি আপনি ভালো করতে পারবেন? জি না স্যার। না, না স্যার। আমাদের আগে জানতে হবে কোথায় যেতে হবে এবং কোথায় গেলে সহজ পদ্ধতিতে যাওয়া যাবে। তার মানে আমাদের প্রশ্ন আমরা সব পড়বো, কিন্তু কোনটা ভালো করে পড়তে হবে সেটা আমাদের আইডিয়া নিতে হবে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? কোন ধারা থেকে প্রিভিয়াস প্রশ্নগুলো আসছে সেই ধারাগুলো আমাদের মনে রাখতে হবে নাকি। জি। অর্থাৎ জি স্যার। প্রস্তুতি নেওয়ার সময় এই ধারাগুলোর কোন টাইপের প্রশ্ন, এই প্রশ্নগুলো খুঁটিনাটি আমাদের জানতে হবে। 9, 10, 11 থেকে কোনো প্রশ্ন আসেনি, 8 থেকে দেখেন দুইটা প্রশ্ন আসছে, 12 নাম্বার সেকশন থেকে 3টা প্রশ্ন আসছে, 14 নাম্বার সেকশন থেকে প্রশ্ন আসছে 3টা, 17 নাম্বার থেকে একটা, 18 নাম্বার থেকে একটা, 23 নাম্বারে একটা, 25-এ একটা, 26 নাম্বারে 5টা প্রশ্ন আসছে, দেখছেন? জি স্যার। 27 নাম্বারে একটা, 28, 29 থেকে একটা প্রশ্ন আসছে। তাহলে আমাদের ইম্পর্টেন্ট কোনগুলো বলেন তো? এটা আপনারাই বিশ্লেষণ করবেন, কোন দুটা সেকশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলেন। স্যার, স্যার, যেটা থেকে 20 20 নাম্বার প্রশ্ন আসছে, গুলো 20 লাল নাম্বার করে সেকশন দিলে থেকে 5টা প্রশ্ন মার্ক আসছে, গুলো আর বোঝা 19 যায় না নাম্বার স্যার।
এই প্রশ্নটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, মানে আমাদের 6 নাম্বার সেকশন এবং 26 নাম্বার সেকশন, এখান থেকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন আসছে। এই দুটা সেকশন আমরা যখন পড়বো তখন কিভাবে পড়বো বলেন? এর খুঁটিনাটি বিস্তারিত যেগুলো আছে, অর্থাৎ এখান থেকে আবারও প্রশ্ন আসার সম্ভাবনা আছে। বেশি। আপনার এমন মনে হচ্ছে না যে 6 নাম্বার পরীক্ষা থেকে, অর্থাৎ 6 নাম্বার সেকশন থেকে প্রশ্ন চলে এসছে মানে পরবর্তী পরীক্ষা আর আসবে না, এরকম মনে হচ্ছে কিনা? না বা স্যার, 26 নাম্বার সেকশন থেকে 5টা প্রশ্ন আসে, পরবর্তী পরীক্ষা এখান থেকে আর আসবে না, তার মানে বাদ দিতে হবে। আমরা যখন না স্যার, একাডেমিক পড়ালেখা করছি তখন কি করছি? আমরা বাদ যে দিয়ে এই দিচ্ছি। গত বছরে এটা আসছে, এই বছরে আর আসবে না, তো এটা বাদ নাকি? জি জি, এভাবে। কিন্তু এখানে কিন্তু এইরকম না। দেখেন 5 নাম্বার সেকশন থেকে কয়টা প্রশ্ন আসছে? 4টা। 4টা। 4টা প্রশ্ন আসছে, তার মানে এটা কি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট না? স্যার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, স্যার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট, তার মানে আমরা এই যে 3 নাম্বার সেকশনটা ইম্পর্টেন্ট কিনা? জি ইম্পর্টেন্ট স্যার, স্যার। এটা 3টা প্রশ্ন জি, আসছে। 12 ইম্পর্টেন্ট। নাম্বার 52 নাম্বার সেকশনটা দেখেন। জি, আমরা যারা এটাও বার ইম্পর্টেন্ট। কাউন্সিলের পরীক্ষা নেবে, এই যে 7টা সাবজেক্ট আছে না, এই 7টা সাবজেক্টটা প্রত্যেকটা সাবজেক্ট এরকম করে অ্যানালাইসিস করতে হবে কোন সেকশনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং বেশি কোন সেকশনটা ইম্পর্টেন্ট। আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। আমরা পরবর্তীতে আরো কিছু স্ট্র্যাটেজি আপনাদেরকে আমরা শেয়ার করবো, যে শেয়ারে দেখবো যে কোনগুলো আমরা পড়বো কোনগুলো পড়বো না। এখান থেকে এটা ক্লিয়ার কিনা এরকম আমাকে বলেন। এটা অ্যানালাইসিস করার দরকার আছে কিনা? জি স্যার স্যার। জি অ্যানালাইসিস স্যার, করার দরকার দরকার আছে। আছে। জি, এটা অবশ্যই দরকার খুবই আছে। ইম্পর্টেন্ট একটা, কোন সাবজেক্ট পড়ার আগে এই চারটা আপনাদেরকে দেখতে হবে, যে এখান থেকে কোন কোন সাবজেক্টের, অর্থাৎ কোন কোন সেকশন সম্পর্কে আমি বিস্তারিত পড়বো এবং কোন কোন সেকশন সময় আমি ভাষা ভাষা পড়বো, এটা আপনাদের আইডিয়া নিতে হবে নাকি? জি স্যার। এটা আমাদের গেল জি নাকি? জি এটা বুঝতে জি। পারছেন? এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এখান থেকে আপনাদের কোনো প্রশ্ন আছে? না স্যার, প্রশ্ন নেই স্যার। এখান থেকে প্রশ্ন নেই, গুড। আচ্ছা, আমরা পরে যাই। একটা একই সেম টপিক আমরা একটু নিচে দেখেছি, দেখেন। এটা হচ্ছে এর 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 এই যে আমাদের যারা স্টুডেন্ট তারা তো জানেন এখানে অনুচ্ছেদ আছে কতগুলো বলেন তো? লিমিটেশন একটা অনুচ্ছেদ কতগুলো? 183টি। 183। 183 সেকশন থেকে গতবারে 25 সালের প্রশ্নটা কারো কাছে আছে? এই শুধু এই অনুচ্ছেদ থেকে কয়টা প্রশ্ন আছে কেউ বলতে পারবে? গত 25 সালে জি অনুচ্ছেদ স্যার। থেকে কয়টা প্রশ্ন আসছে? আপনারা তো প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের আরো ভালো জানা কথা। শুধু এই যে অনুচ্ছেদ শব্দটা আছে না, অনুচ্ছেদ থেকে কয়টা প্রশ্ন আসছে গত এই 25 সালের পরীক্ষা, 24 সালের পরীক্ষায়, মানে 25 সালের পরীক্ষা, এটা আমাকে বলেন। কারো আইডিয়া আছে কিনা? আছে? শুধু অনুচ্ছেদ থেকে 4টা প্রশ্ন আসছে গতবার। শুধু অনুচ্ছেদ, কি অনুচ্ছেদ? লিমিটেশন একটি এর অনুচ্ছেদ থেকে শুধু 4টা প্রশ্ন আসছে। সেকশন থেকে কম প্রশ্ন আসছে, অনুচ্ছেদ থেকে বেশি প্রশ্ন আসছে। এখন আপনারা কি দেখতে পাচ্ছেন 3 নাম্বার অনুচ্ছেদ থেকে দুবার দুটা প্রশ্ন আসছে? 91 অনুচ্ছেদ দেখতে পাচ্ছেন? জি স্যার। 3 নাম্বার অনুচ্ছেদ থেকে 3 নাম্বার অনুচ্ছেদ থেকে 2টা প্রশ্ন আসছে। 91 অনুচ্ছেদ থেকে কয়টা প্রশ্ন আসছে? 2টা প্রশ্ন। 2টা। আপনি দেখেন 142 থেকে 2টা প্রশ্ন আসছে। আরো আমরা নিচের দিকে যাই, 1 টাকা থেকে 4টা প্রশ্ন আসছে। তাহলে দেখেন এই যে 120 2টা। নাম্বার সেকশন, 120 নাম্বার সেকশন থেকে 4টা, মানে অনুচ্ছেদ থেকে 4টা প্রশ্ন আসছে। তার মানে আমরা যদি এটা অ্যানালাইসিস করতে পারি তাহলে আমাদের কি কোন কোন সেকশনটা ভালো করে পড়তে হবে, কোন অনুচ্ছেদটা আমাদের ভালো করে পড়তে হবে, এখান থেকে আমরা আইডিয়া পাবো কিনা? জি, আইডিয়া পাবো। এই আইডিয়াটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই আইডিয়াটা কাজে লাগিয়ে আমরা সামনের জি দিকে অগ্রসর হবো, ঠিক স্যার, আছে? পাবো। আমরা এখান থেকে চলে জি যাচ্ছি, এটা একই একই টাইপের প্রশ্ন আপনাদের অ্যানালাইসিস করে দেখলাম। আচ্ছা, এখন আপনাদেরকে আমরা প্রশ্ন করবো, আমরা কি আইন পড়বো? যে আইনটা পড়বো সেটা কিভাবে পড়বো আইনটা? আমরা এখানে 2টা প্রশ্ন করেছি, একটা হচ্ছে আমরা কি আইন পড়ে প্রশ্ন তৈরি করব, না প্রশ্নের ধরন অনুযায়ী আইন পড়বো, এটা আপনাদের মতামত বলে। স্যার, স্যার আইন পড়ে দুটোই করতে হবে স্যার। প্রশ্নের আইন পড়ে ধরন প্রশ্ন তৈরি করবে। একজন করে বলেন, একজন করে সিরিয়াল। বলবেন এবং তার ব্যাখ্যা দেবেন। আপনি বলেন, কে বলছেন যে আইন পড়ে প্রশ্ন তৈরি করবো, কে? স্যার মাজিদুল, আইন পড়ে প্রশ্ন তৈরি করব। কেন? স্যার, স্যার এটা এটা করলে হবে কি হবে? প্রশ্নের ধরন আমি অনুসারে আইন পড়বো।
আপনি আগে মাজেদুলকে ব্যাখ্যা করতে দেন। মাজেদুল, আপনি একটু ব্যাখ্যা করেন। জি স্যার, আমরা যদি আইনটাই না জানি স্যার, আমরা কিভাবে প্রশ্ন তৈরি করব বা আইন কিভাবে জানবো? আইন আমরা তো আগে আইন পড়তে হবে, পরে তো বুঝতে হবে এটা তারপরে প্রশ্ন কিভাবে। তৈরি করবেন, এই তো আপনার জি ব্যাখ্যা শেষ? আচ্ছা, জি কে বলছেন প্রশ্নের ধর্ম অনুযায়ী আইন পড়বো? স্যার আমি বলছিলাম আচ্ছা, আপনার ব্যাখ্যাটা বলেন। এটা হচ্ছে যেমন প্রশ্নের ধরন অনুসারে আমরা ধরনগুলি বুঝবো প্রথমে, বুঝার পরে আমরা আইনগুলি পড়বো, পড়ার পরে এগুলো আমাদের মাথায় থাকবে যে যেহেতু আমাদের ধরনটা জানা আছে। প্রশ্নের ধরনটা আমাদের মাথায় আছে, তাই তো? জি জি কি টাইপের প্রশ্ন আসে আমরা এখান থেকে জানতে পারবো, এই তো আপনার ব্যাখ্যা? জি আচ্ছা, এটা আমরা সিদ্ধান্ত নিব, আমরা কিছু বিশ্লেষণমূলক প্রশ্ন করব, তারপরে আমরা প্রশ্নের এই এই প্রশ্নের উত্তরটা আপনাদের কাছ থেকে নিব যে আমরা কোনটা করলে ভালো হবে, ঠিক আছে? জি আমরা আগে একটু জি এক্সাম্পল দিয়ে স্যার। আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, হ্যাঁ? তারপরে আমরা এই সিদ্ধান্তে যাব যে আমরা আসলে কি পড়বো, আমরা আইন পড়ে প্রশ্ন তৈরি করব না প্রশ্নের ধরন অনুযায়ী আইন পড়বো, নাকি? আমরা একটু আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে বোঝাই। আমাকে দেখতে পাচ্ছেন তো সবাই? জি স্যার। জি দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন, অ্যাডভোকেট তালিকাভুক্ত প্রিলিমিনারি পরীক্ষা 2025 একটা প্রশ্ন আছে ডিজিটাল, এটা হচ্ছে দলিল হবে আর কি, হ্যাঁ? জি, দলিল যথাযথ হেফাজত থেকে আদালতে দাখিল হলে আচ্ছা, দলিল যথাযথ হেফাজত থেকে আদালতে দাখিল হলে তা যথাবিহিত রূপে সম্পাদিত বলে অনুমান করা যাবে, তাই তো? পুরাতন কত বছর হলে, এখানে কি কি বোঝায় বলেন তো? দুটা শব্দ আছে, একটা হচ্ছে অনুমান করতে হবে আপনাকে, আরেকটা 30 হচ্ছে ওই বছর জিনিসটা স্যার। কত বছরের পুরাতন হলে আপনি বুঝতে পারবেন যেটা 30 বছর, কোন 30 বছর টাইপের স্যার। দলিল, হ্যাঁ? কত বছর? 30 বছর। 30 বছর। এখানে কয়টা জিনিস শিখলাম আমরা? কোনো জিনিস সম্পর্কে অনুমান শিখলাম, আবার দেখলাম কত পুরাতন হলে, অর্থাৎ কত বছরের পুরাতন হলে সেটা সম্পর্কে অনুমান করা যাবে, এই তো দুইটা জিনিস শিখছি। এখন যে বললেন আমরা আইন পড়বো, আমরা যদি সেকশনটা হুবহু পড়ে ফেলতাম তাহলে কি হতো? এটা কি আমরা এটা বুঝতে পারতাম যে কি টাইপের প্রশ্ন আমাদের এখানে হয়? এইটা সেকশনটা আমরা পড়বো, পরে দেখবো আর কি। তার মানে আমাদের প্রশ্ন জি কোন ধরনের প্রশ্ন আসছে আমাদের শিখতে হবে, নাকি? জি 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 স্যার। এটা হচ্ছে অনুমান, অনুমান করা যায়। আমাদের এভিডেন্স এক যখন পড়বো তখন দেখবেন অনুমান বিষয়ে বলা আছে, আবার পুরাতন বিষয়। এর ব্যাখ্যাটা আমরা একটু নিচে দেখি, হ্যাঁ? এই যে ঘটনার অনুমান এবং ধারা সম্পর্কে আমাদের সাক্ষ্য আইন আছে না? সাক্ষ্য আইনে দেখেন ঘটনার সম্পর্কিত অনুমান সেকশন কত আছে, 86 থেকে 88, ক, 90, 90 এর ক এবং 114। এই সেকশন গুলোতে কি বলা আছে? ঘটনা ঘটনার সম্পর্কিত অনুমান। ঘটনার অনুমান সম্পর্কে বলা আছে, নাকি? জি 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 স্যার। আবার দেখেন আইন সম্পর্কে অনুমান, প্রিজাম্পশন অফ ল, এই যে এই সেকশন গুলোতে বলা আছে, এগুলো বলার দরকার আছে, আপনারা এটাও বুঝতে পারবেন। তার মানে আমরা এই আইন অনুযায়ী, অর্থাৎ এইরকম প্রশ্ন আসতে পারে কোথা থেকে, এই সেকশন গুলো থেকে, নাকি? জি অর্থাৎ এই অনুমান নিয়ে আরো অনেক প্রশ্ন আমাদেরকে আসতে পারে, সেটা হচ্ছে ঘটনা সম্পর্কিত অনুমান নিয়ে প্রশ্ন আসতে পারে, যেখানে সেকশন এইগুলো থাকবে, তাই তো? আইন সম্পর্কে অনুমান আসতে পারে, সেগুলো সেকশন এখানে বলা আছে। এই যে মে প্রিজুম সম্পর্কে, এটাও একটা অনুমান, যে আমি কোথায় মে প্রিজুম মানে অনুমান করবো, কোথায় অনুমান করার সম্ভাবনা আছে, সেটা দেখেন এই এই ধারাগুলোতে বলা আছে। আবশ্যিক খেয়াল অনুমান, যেগুলো আপনাকে এখানে বলা আছে, অবশ্যই সেটাকে অনুমান করে ধরতে হবে আপনাকে। আরেকটা আছে চূড়ান্ত অনুমান বা কনক্লুসিভ প্রুফ নামে দুইটা সেকশন আছে, দেখতে পাচ্ছেন? জি অর্থাৎ আমাদের এভিডেন্স অ্যাক্টে এই এই ধারাগুলোতে অনুমান সম্পর্কে বলা আছে। কোন কোন ধারাগুলোতে? এই যে আমি যে ধারাগুলো ব্র্যাকেটের ভিতর দিয়েছি, এই সমস্ত ধারাতেই কি বলা আছে? অনুমান সম্পর্কে বলা আছে। তার মানে অনুমান সম্পর্কে আমাদের যদি প্রস্তুতি নিতে হয়, তাহলে কোন সেকশন গুলো আমাদের করতে হবে? এখানে অনুমান। তাহলে এই সেকশন গুলো থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। এইরকম প্রশ্ন গত এই 25 সালের পরীক্ষায় 4টা প্রশ্ন আসছে আমাদের এভিডেন্স অ্যাক্ট থেকে, আপনাদেরকে দেখাবো যে অনুমান সম্পর্কিত আরো কতগুলো প্রশ্ন আসছে। বুঝতে পারছেন? জি আচ্ছা, আমরা অনুমান সম্পর্কে সেকশন গুলো গেল। এখন এই যে আমরা পুরাতন, অর্থাৎ এই সাক্ষ্য আইনের সময়ের অনুমান সম্পর্কে, সময়ের সময়সীমা সম্পর্কে কোথায় কোথায় বলা আছে, আমরা যদি এইগুলো বের করতে পারি, আমাদের প্রশ্ন উপরে আসছে দুটা, একটা হচ্ছে অনুমান, আর একটা হচ্ছে অনুমানের কতদিন বয়স হলে অনুমান করা যাবে, তাই তো? আপনারা এখানে দেখেন 90 সালের পুরাতন আইন সম্পর্কে অনুমান করা যাবে কত ধারায়?
90 দ্বারা স্যার। 90 ধারা, এটা পুরাতন দলিল সম্পর্কে, তাই তো? জি স্যার। সেটা হচ্ছে 90-30 বছর, যে প্রশ্নটা আপনাদের আসছে। এখন এই প্রশ্নটা যদি আসতো যে এই যে দলিল সম্পর্কে অনুমান করা যায় কোন ধারায়, আপনারা কি বলতেন? কত ধারা হবে এটা? 90 দ্বারা স্যার সাক্ষ্য আইনে। 90 ধারা। আচ্ছা, 90 কয়েকটা ধারা, এটা কিন্তু 22 সালে যোগ হয়েছে, এই ধারা কিন্তু পুরাতন আইনে ছিল না। এই যে 90 এটা কিন্তু পুরাতন আইনে ছিল ছিল না। না, এটা 22 সালে নতুন করে যোগ হয়েছে। ডিজিটাল, পুরাতন ডিজিটাল রেকর্ড 25 সালে কত বছর পুরাতন হলে অনুমান করা যাবে? 5 বছর স্যার। 5 বছর। ওই রকমের প্রশ্ন করে যদি দলিলের জায়গায় আমরা শুধু ডিজিটাল শব্দটা লিখে দিই, এটা কি হয়ে যাবে বলেন তো? অনুমান 5 হয়ে যাবে বছর স্যার। হয়ে যায়। হ্যাঁ, 5 বছর হয়ে যাবে স্যার। এটা যদি 5 বছর, তার মানে আমরা যদি এই যে এই উপরের প্রশ্নটা কি ডিজিটাল দিয়ে আসে, তার উত্তর হতো কত? 5 বছর না? তাহলে আমাদের জি এই যে স্যার। জি সাক্ষ্য আইনে কোথায় কোথায় অনুমানের সীমা আছে? 4টা সেকশনে শুধু অনুমানের সীমা আছে, আর কোথাও নাই। সেকশন 90, 90 ক, 107, 108। পুরাতন 8 দলিল সম্পর্কে 30 বছর, ডিজিটাল ডিজিটাল রেকর্ড সম্পর্কে 5 5 বছর, বছর জীবিত থাকা অনুমান সম্পর্কে 30 বছর, এবং মৃত হওয়ার অনুমান সম্পর্কে 7 বছর। 7 7 বছর। বছর। এই ছাড়া আমাদের এভিডেন্স অ্যাক্টে আর কোথাও অনুমান সম্পর্কে বলা নেই। এই 4টা তথ্য যদি আপনার মাথায় থাকে, এখান থেকে যতগুলো প্রশ্ন আসছে আপনি পারবেন কিনা? অবশ্যই পারবো। জি স্যার পারবো এই আপনারা উত্তর দেবেন। ইনশাআল্লাহ। আপনাদের সিস্টেম, আমাদের এই এই যে আপনাদের টেকনিক গুলো আপনাদের বলছি, এর বাইরে যদি আপনাদের কোনো টেকনিক থাকে অবশ্যই আপনাদের সিদ্ধান্ত আমরা নিব। আপনাদের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়েই আমরা একে এগিয়ে যাবো আর কি। হ্যাঁ, আপনারা যদি মনে করেন স্যার আমরা এটা ভাবে না করে আরো অন্যভাবে সুন্দর করে করতে পারি, সেটা বললেও আপনি আপনাদের মতামত আমরা দিব। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, আমাদের উপরের প্রশ্নে দুইটা জিনিস আসছে, এই দুইটা রিলেটেড আর কোথায় কোথায় আছে সেইগুলো আমরা এই সেকশন গুলো আইডেন্টিফাই করে ফেললাম নাকি? জি আচ্ছা, 2 নম্বর উদাহরণ, বিচারিক এবং দাপ্তরিক কার্যাবলী নিয়মিতভাবে সম্পন্ন হয়েছে মর্মে অনুমান। আবার অনুমান আসছে, দেখছেন? এটা কিন্তু 25 সালের জি প্রশ্ন, এখান থেকে 4টা প্রশ্ন আসছে। আবার অনুমান, আমরা অনুমান সম্পর্কে উপরে পড়ে ফেলছি না কোন কোন সেকশনে অনুমান আছে? জি স্যার। আছে জি কি? এখন আছে বিচারিক এবং দাপ্তরিক কার্যাবলী নাকি? জি এই সম্পর্কে অনুমান কোথায় বলা আছে? আরেকটা জিনিস যোগ হলো আমাদের, এটা কি অনুমানের সাবজেক্ট বিষয় আমাদেরকে জানতে চাচ্ছে। অনুমান বিষয়টা আছে, অনুমানের সেকশন গুলো আমরা কোথায় পড়লাম? এই যে এখানে পড়লাম যে কতগুলো সেকশন অনুমান করা যায়। এখন আমাদের বলছে যে শুধু সেকশন হলে হবে না, এই অনুমানের বিষয়বস্তু সম্পর্কে আপনাকে বলতে হবে। তাহলে এই দাপ্তরিক এবং বিচারিক কার্যাবলী সম্পর্কে অনুমান সম্পর্কে কোথায় বলা আছে, কে বলতে পারবেন? স্যার 114 স্যার ধারায়। 114। 114 ধারায় বলা আছে। আচ্ছা, এইটা যদি আমরা এইভাবে প্রস্তুতি নিই, দেখেন তো এই সাক্ষ্য আইনের বিবেচনা প্রিজুম সম্পর্কে বলা আছে, দেখেন এই যে বিষয়টা দেখেন। 86-তে বলা আছে বিদেশি বিচার বিষয়ক নথি সম্পর্কে অনুমান, তাই তো? জি 87-তে জি বলছে স্যার। প্রস্তুত। 88-তে বলছে তার বার্তা সম্পর্কে। 88 কত আমরা উপরে পড়ছি নাকি? ডিজিটাল যোগাযোগ বিষয়ে 88 ক। এটা তো আমরা পড়ছি। ডিজিটাল ডিজিটাল কি ছিল এটা বলেন তো? পুরাতন স্যার। ডিজিটাল বার্তা কতদিন পুরাতন হলে অনুমান করে, সেটা 90 কথা ছিল, মনে আছে তো আপনাদের? জি স্যার। এগুলো জি আমরা জি মনে রাখবো আর কি, মনে রাখার সিস্টেম আপনাদেরকে টেকনিক আমরা বলবো যে কিভাবে মনে রাখলে ভালো হয়। হ্যাঁ, এই যে তার বার্তা সম্পর্কে অনুমান, এইগুলো আমরা তো আগেই পড়ে ফেলছি নাকি? এই যে দেখেন, এই যে আদালতের কতিপয় ঘটনা বিষয়ে অনুমান কোথায় বলা আছে? 114 ধারা। 114 ধারা। 14 নাম্বার সেকশনে। এটা যদি আমরা উপর থেকেই পড়ে ফেলতাম, আমাদের কি মিসিং হইতো? জি না স্যার। এই প্রশ্নটা পারতেন কিনা? জি অবশ্যই পারতাম। তার মানে কি আমাদের প্রস্তুতি যদি এরকম করে হয় তাহলে ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। ভালো হবে স্যার। অবশ্যই ভালো এই হবে। প্রস্তুতি এইভাবেই নিতে হবে। আপনারা সবাই পড়ালেখা করে, সবাই কিন্তু তার জন্য শ্রম দেয়, সবাই নিজের জন্য সর্বোচ্চ কিছু করার চেষ্টা করে। কেউ কেউ সফল হয়, কেউ কেউ সফল হয় না, এটা একটা নিয়ম। সফল হয় না কেন, এর কি কারণ কি বলেন তো? একজন আরেকজনের থেকে পিছিয়ে থাকে কেন? সবাই একই বই পড়ে, একই কোচিং এ পড়ে, একই স্যারের কাছে পড়ে, কেউ পাশ করে আর কেউ স্যার ফেল করে, এর কারণটা কি? টেকনিক লাগে স্যার, কিছু ইউনিক টেকনিক লাগে। কিছু ইউনিক টেকনিক। গুড, খুব সুন্দর আনসার দিয়েছেন আপনি। কিছু ইউনিক টেকনিক, যে টেকনিক গুলো নিজে নিজে তৈরি করতে হয় অথবা কারো সহায়তা নিয়ে কি তৈরি করতে করতে হয়? হয়। সহায়তা নিয়ে কাজে লাগাতে হয় নাকি? জি আপনারা যদি নিজস্ব কিছু টেকনিক না থাকে,
তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারবেন না। আমাকে দেখতে পাচ্ছেন? স্যার আপনার মানে সাউন্ডটা একটু স্লো জি স্যার, দেখতে জি পারতেছি স্যার। হ্যাঁ, এই কিছু টেকনিক যেহেতু আপনাদের লাগবে, আপনারা নিজে নিজে তৈরি করতে ভালো। যদি না পারেন কিছু টেকনিক আমরা নিজেরা আপনাদেরকে তৈরি করে দেবো, যেগুলো আপনারা শুধু মাথায় রাখবেন এবং ওই অনুযায়ী প্রস্তুতি নেবেন। প্রস্তুতি হবে সিস্টেমেটিক, প্রস্তুতি সমস্ত বই পড়ে হবে না, আপনাকে দেখতে হবে গতবারে যে প্রশ্ন আসছে ওই টাইপের প্রশ্ন আবার আসবে কিনা। 1 মিনিট, হ্যাঁ। আচ্ছা, দুঃখিত, আমি আবার আসছি আর কি, আমরা একটু একটু ইয়ে ছিল, হ্যাঁ। মানে আপনাদের নিজস্ব কিছু টেকনিক থাকবে এবং আমরা কিছু টেকনিক আপনাকে দেবো, সবকিছু কিন্তু আপনাকে আমরা করাতে পারবো না। আমরা গতদিন যে গল্পটা বলছিলাম এটা আবার বলতে হবে। আমি যদি এমন একটা গাড়ি, অর্থাৎ আপনাকে যদি আমি গাড়ি বিবেচনা করি, আপনার পড়ালেখায় যদি আমি ধাক্কা দিয়ে স্টার্ট দিতে পারি, তাহলে আপনি স্টার্ট নিয়ে আপনার গন্তব্যে যেতে পারেন। আপনি যদি বলেন না স্যার আমাকে পুরোটা ঠেলে আমাকে পাস করাতে হবে, তাহলে আমাদের পক্ষে এটা সম্ভব না। অর্থাৎ কোনো গাড়ি যদি ঠেললে স্টার্ট নেয়, সেই স্টার্ট নেওয়ার পরে যদি একা একাই চলতে থাকে বা চলতে পারে, তাহলে কিন্তু এই গাড়ি গন্তব্যতে যাবে। অর্থাৎ ঢাকা থেকে একটা গাড়ি যদি আমরা স্টার্ট দিয়ে দিই, সে খুলনায় যেতে চায়, তাহলে সেই গাড়িটা খুলনায় যাওয়া সম্ভব। আর যদি আপনারা মনে করেন না পুরা গাড়ি আমার এই যে পদ্মা সেতুর উপর দিয়ে ঠেলে নিয়ে যেতে হবে খুলনা পর্যন্ত, তাহলে কি সম্ভব কিনা আপনারা এটা বলবেন। না স্যার, এটা তার মানে ইম্পসিবল। সম্ভব আপনাকে না স্টার্ট নিতে হবে, আপনাকে স্টার্ট নিতে আমরা কিছু টেকনিক আপনাদেরকে দিব, কিন্তু স্টার্টটা আপনাকে নিতে হবে। জি স্যার। সেক্ষেত্রে আমরা আমাদের যে ইয়েটা আছে, আমরা যে ডিফ্যাক্টো ল পরিবারটা আছে, এখান থেকে আমরা চেষ্টা করব আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়ার। এবং এই গাইডলাইনটা আমি আশা করি আপনারা মানে ইয়ে পছন্দ হবে, এবং আমরা প্রত্যেকটা সাবজেক্ট এরকম টেকনিক্যালি কিছু বিষয় উল্লেখ করে করে তারপরে পড়াবো, যেগুলো আপনারা শুধু মনে রাখলে হবে এবং আমরা বিশ্বাস করি যেটা আপনাদের জন্য উপকারী হবে। আচ্ছা, আমরা একটু পড়ালেখায় চলে যাই নাকি? দুইটা বিষয় আমরা জেনে ফেললাম। আমাদের অনেক বিষয় আছে, আমরা দ্রুত একটু শেষ করবো, হ্যাঁ। অনেক বিষয় আছে, আমি কিছু টেকনিক আপনাদের আজকেই শিখিয়ে দেবো আর কি, হ্যাঁ। আচ্ছা, সিপিসির একটা প্রশ্ন আসছে, দেখেন, বিনা জারিতে সমন ফেরত আসার কতদিনের মধ্যে বাদী পুনরায় সমন জারির আবেদন করতে ব্যর্থ হলে স্যার মামলা 1 খারিজ মাস। হবে? হ্যাঁ, 1 মাস। 1 মাস, 30 এটা দিন। আপনি পারেন। আচ্ছা, আমরা যদি এই যে এইটা পড়লাম, এই ধরনের প্রশ্ন গতবার কয়টা প্রশ্ন আসছে বলতে পারবেন? এই যে এই দিন সংক্রান্ত প্রশ্ন আছে 25 সালে কয়টা, আপনাদের আইডিয়া আছে কিনা? আছে কারোর আইডিয়া? জি না স্যার। কেউ বলতে পারেন না, কারোর আইডিয়াই নাই। না জি না স্যার, স্যার। আইডিয়া নেই। আচ্ছা দেখেন, 30 দিন আপনাদের হয়তো প্রশ্নটা মুখস্থ ছিল, অথবা গতবার পরীক্ষায় আসছে বলে আপনারা পারছেন। এটা দেখেন আদেশ দেওয়া আছে কত, আদেশ 9 বিধি কত 5-এর 2 নাকি, এখানে এই কথাটা বলা আছে। এখন এই যে 30 দিন দিয়ে সিপিসি তে যতগুলো জিনিস আছে মনে করেন, এছাড়াও সিপিসি তে 30 দিনের মেয়াদ কোথায় কোথায় উল্লেখ আছে, এরকম আমরা কতগুলো সাজিয়েছি দেখেন একটু আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই যে ডিগ্রি জারিতে জি বাধা স্যার। দিলে দেওয়ানি আদালতে আটকে আদেশ দিতে পারে 30 দিন, ধারা কত? 74। 74। আচ্ছা, ডিগ্রি জারির মধ্যে আটককৃত নিজেকে দেউলিয়া ঘোষণা করলে মুক্তি পাবে অনধিক 30 দিন, দেখছেন? সব আমরা ধারা সেকশন এবং ধারাগুলো উল্লেখ করে আপনাদেরকে ধারা দিয়েছি, 55। দেখছেন? এই যে এইগুলো আমাদের 30 দিন কোথায় কোথায় আসছে, এইটা যদি আমরা পারি, আর 30 দিন সংক্রান্ত কোনো প্রশ্ন আসলে কি আটকাবে? জি না স্যার। না স্যার। আমরা সব 30 দিন, অর্থাৎ এই যে দেওয়ানি আইন থেকে শুরু করে এই যে লিমিটেশন এর সম্পর্কে দেখেন আমরা বলেছি, লিমিটেশন এর 30 দিনের কোথায় আছে। এই যে আমাদের এই যে এটা দেখেন, এই যে কুরিয়ার সার্ভিসের সমন পাঠালে 30 দিনের ভিতর কত কোথায় আছে, দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আবার দেখেন লিখিত বা দাখিল করতে হবে কত দিনের ভিতর, এটা তো সবাই জানে, 30 দিনের মধ্যে, দেখা যাচ্ছে? জি। জি জি, স্যার। দেখা এই যাচ্ছে। এই যে এই যে আদেশ রদের আবেদন করতে হবে কত দিনের মধ্যে, দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে। 30 দিনের মধ্যে। জি, দেখা যাচ্ছে আমাদের 23 এগুলো কি দিনের খুব মধ্যে। ইজি মনে হচ্ছে না? সমন জারি ফেরত আসলে পুনরায় সমন দিতে হবে কত দিনের মধ্যে, যেটা উপরে আসছে আপনাদের। 30 দিনের মধ্যে। হ্যাঁ, যে এই যে এইগুলো এগুলো দেখতে পাচ্ছেন কিনা, এইগুলো যদি আমরা সব এক জায়গায় করে ফেলতে পারি না, আর আমরা যদি এক পলক এটা পড়ে রাখি, তাহলে এটা কি ভুল হবে? জি না না জি না স্যার। 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 না এই না 30 দিন সংক্রান্ত কোনো প্রশ্ন আসলে পারবেন কিনা আপনার, আমি এইটুকু জানতে চাচ্ছি, আর কিছু লাগবে না। জি, ইনশাল্লাহ ইনশাআল্লাহ পারবো পারবো। স্যার।
আপনারা যদি একবার এখন যদি এই এই আজকে বললেন একটা প্রশ্ন 30 দিন, আবার 50টা পরের প্রশ্ন দিয়ে পেলেন 30 দিন সম্পর্কে, আবার মনে করেন 1 মাস পরে 30 দিন বিষয়ে আরেকটা জিনিস জানলেন, তখন এটা মনে থাকবে আগে 30 দিনের কথা? এগুলো মাঝে মাঝে রিভিশন দেওয়া লাগবে, তাহলে মনে থাকবে। রিভিশন দেওয়া লাগবে। এটা রিভিশন গুলো যদি এক জায়গায় গোছানো থাকে, এটা আপনাদের জন্য ভালো না? জি জি, এভাবে গোছানো থাকলে তো আরো ভালো। যদি গোছানো না থাকে, এটা তো আপনার খুঁজে পেতে দিন বেরোয় যাবে। এই গোছানো দায়িত্বগুলো আমরা নিবো আর কি, আপনাদের যে গুছিয়ে দেওয়া বা এই যে এই যে সুন্দর করে সিস্টেম করে সাজিয়ে দেওয়া, এই দায়িত্বগুলো আমরা আমাদের ঘাড়ে নিবো আর কি। আচ্ছা, এই শুধু এটা নিয়ে আমরা শান্ত হইনি, উপরে কি আছে কতগুলো দেখেন তো, এই যে কনফিউজিং লাগে। স্যার এভাবে 21 দিলে দিন কিন্তু অনেক বেটার হবে। 21 দিন, 28 দিন আছে, 14 দিন, না? এইগুলো তো আপনাদের কনফিউজিং লাগে না, যে এটা হতে পারে। এইটা বিশেষ করে এই সংখ্যা জিনিসগুলো, এটাকে সংখ্যা তত্ত্ব দিয়ে আমরা শেখাবো আপনাদের। এই সংখ্যা জিনিসগুলো পরীক্ষা হলে দেখলে মাথা একটু মানে কনফিউজিং লাগে, যে কোনটা হবে, 30 হবে, 14 হবে, 28 হবে, না কত হবে। যদি আমরা এরকম করে শিখতে পারি, আমরা আশা করি আপনাদের এই কনফিউজিং গুলো কেটে যাবে। কারণ আপনি জানেন যে 30 দিনের ভিতর কোনগুলো আছে, সব বিষয় আপনি জানেন। মনে করেন আপনি 21 দিনে কোনগুলো আছে সেইগুলোও জানেন, 14 দিনে কোনগুলো আছে সেগুলোও জানেন। যদি জানেন তাহলে কিন্তু আপনার কনফিউজিং বিষয়টা কি হয়ে যাবে, কেটে যাবে। আমরা এখান থেকে চেষ্টা করেছি 21 দিনে উল্লেখ আছে কোথায় কোথায়, এর শুধু একটা সেকশনে 21 দিন বলা আছে। সে হচ্ছে আদেশ কত 7, আর বিধি হচ্ছে 11। আর যে মূল্যমান সম্পর্কে, তাই তো? শুধু 21 দিন বলা আছে একটা সেকশন, আর কোথাও বলা নাই। আরেকটা তথ্য দিলে কি 28 দিন সম্পর্কে আমাদের সিপিসি তে কোথাও 28 দিনের কোনো টাইম পিটিশন নাই। এই যে 28 দিন যেটা আছে না, এই 28 দিন দেখতে পাচ্ছেন? জি, জি দেখতে আঠাশ। পাচ্ছি। এই 28 দিন সম্পর্কে আমাদের সিপিসি তে কোথাও কোনো শব্দ বলা নাই, এবং অন্য কোনো আইনে 28 দিন সম্পর্কে কোনো কিছু নাই। তার মানে 28টা তো বাদ হয়ে গেল। আমরা 21 দিন সম্পর্কে বলা আছে, দেখেন কোথায়, শুধু একটা একটা আদেশে, আর কোনো আদেশে 21 দিন সম্পর্কে বলা নাই। আবার 14 দিন সম্পর্কে শুধু বলা আছে একটা আদেশে, আর কোথাও নাই। এইগুলো যদি আমরা এখান থেকেই পড়ে ফেলতে পারি, যে 14 দিন, 21 দিন, 28 দিন এবং 30 দিন, তাহলে কি হলো বলো তো? এই জিনিসটা আপনারা শিখে গেলেন কিনা? তাহলে আপনাদের কি এই দিন সংক্রান্ত কোনো প্রশ্ন আসলে পারবেন কিনা? জি স্যার। জি, জি স্যার। এই ইনশাল্লাহ একই প্রশ্ন পারবো। দেখেন, এই 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 25 সালে আসছে। আমি যে প্রশ্নগুলো দেখাচ্ছি সবই 25 সালের প্রশ্ন। দেখেন তো এটা কি আসছে, এটা আপনারা পারবেন কিনা বলেন। এই উপরে পড়িয়েছে, এই সেকশনটা একটু আগে আপনাদের দেখলাম, উপরে আমরা আলোচনায় পড়েছি। দেখেন তো, অপর্যাপ্ত ইসলামমুক্ত কাগজে আর্জি দাখিলে দূরীকরণে আদালত সর্বোচ্চ কতদিন সময় দেয়? 21 দিন স্যার। 21 দিন। 21 দিনটা কোথায় বলেন তো, এই ধারাটা আমরা কোথায় পড়লাম বলেন তো? আদেশ 7 আদেশ বিধি আদেশ 11 7 স্যার। বিধি 11। বিধি এই 11। আপনারা কে পেন্সিল দিয়ে দাগাচ্ছেন, এটার উপর দাগিয়েন না। পেন্সিল দিয়ে কে যেন দাগাচ্ছে, এটা রিমুভ করে দাও, হ্যাঁ? এই যে এটাই আমরা পড়লাম না, এই যে এটা দেখা যায় কিনা? জি জি জি। জি স্যার। আর দেখানো লাগে, এটা আমরা আগে পড়ে আসছি, তাই না? এই প্রশ্নটা কবে আসছে বলেন তো? এই 25 সালে আসছে এই প্রশ্নটা। আমাদের উপরে এই প্রশ্নটা পড়ার সময়, হ্যাঁ, উপরে এই প্রশ্নটা পড়ার সময় যদি আমরা এটা প্রস্তুতি নিয়ে রাখতাম, এই প্রশ্নটা আমাদের পড়া লাগতো না, এমনি পারতাম আমরা। এমনি পারতাম। এমনি পারতাম স্যার। এমনিই পারতাম। তার মানে এখানে দেখেন আর 3টা দিন আসছে, একটা 14 দিন উপরে পড়ে আসছি তো, এই 2টা জি দিনই আসছে, একটা হচ্ছে 10 দিন আর একটা হচ্ছে 7 দিন। না, এই 2টা নতুন আমাদের কাছে। তাহলে যদি আমরা পড়ে ফেলি যে এই 10 দিন কোথায় আছে আর 7 দিন কোথায় আছে, পড়তে পারবো কিনা? জি জি স্যার স্যার। পারবো। এইটা প্রস্তুতি নিয়ে ফেলি। আমরা তো আগে আপনাদেরকে দেখিয়েছি যে 21 দিন কোথায় আছে আর 14 দিন কোথায় আছে। আমাদের লাগবে এখন 7 দিন আর 10 দিন। 10 দিন দেখেন কোথায় বলা আছে, কয়টা সেকশনে বলা আছে? শুধু 3টা সেকশনে বলা আছে 10 দিন। সে হচ্ছে কি বলা আছে, কার্যবিধি গঠনের তারিখ হতে লিখিতভাবে প্রশ্নমালা আদালতে দাখিল করতে হয় 10 দিনের মধ্যে। দেখছেন? এটা আমরা শিখে গেলাম। আর একটা 10 দিন আছে আদেশ 11, বিধি 8। বিধি আদেশ 11 বলেছিল, বিধি 1। আর একটা আছে আদেশ 11, বিধি বিধি 8। 8 17। আচ্ছা, আমরা এখান থেকে আদেশ উপরে যেটা পড়লাম, আদেশ কত ছিল? আদেশ 7, বিধি 11, মনে আছে? এটাকে আদেশ 7, বিধি 11। আর 10 দিন বলা আছে কোথায়? বিধি, আদেশ 11 আর বিধি। এইটুকু আমরা কম্পেয়ার করবো। কম্পেয়ারের ব্যাপারটা আমি আপনাদেরকে শিখাবো পরে, যে কিভাবে কম্পেয়ার করতে হয়। তার মানে আমাদের 21 দিন বলা আছে আদেশ 7, বিধি 11। 11তে। আর 10 দিন সম্পর্কে বলা আছে আদেশ 11, বিধি 1, 8 আর 17। এটা মনে রাখতে পারবেন না এই সুন্দর করে? জি স্যার। 21 দিন সম্পর্কে বলা আছে আদেশ 7, বিধি 11। 10 দিন সম্পর্কে বলা আছে আদেশ 11, বিধি 1, 8, 17।
এটা আমরা আপনাদেরকে টেকনিক শিখাবো যে কিভাবে মনে রাখতে হয়। হ্যাঁ, এটা আমরা আরো আরো বিষয় আছে, তো এগুলো আমরা দ্রুত সুইট মানে চলে যাচ্ছি আর কি। সমস্যা হবে আপনাদের একটু দ্রুত চলে গেলে, বুঝতে পারছেন কিনা? আমরা অনেক বিষয় আপনাদেরকে শেখাতে চাই আজকে, এগুলো আমরা টেকনিক আকারে স্যার আপনাদেরকে বলবো বুঝতে যে পারছি স্যার, কিভাবে। এভাবে হবে। আচ্ছা দেখেন 7 দিনের কথা কোথায় কোথায় বলা যায়। 7 দিন দেখেন আদেশ 11 বিধি 7, আবার সে আদেশ 11-তে আছে কিন্তু বিধি 7, আদেশ 20 বিধি 1, আদেশ বিধি তাদের 7 দিন সম্পর্কে। এই যে আরেকটা নিচে আছে, এইগুলো দেখেন এই দেখেন 7 দিন সম্পর্কে কতগুলো বলা আছে। এইগুলো যদি আমরা শিখে যাই 7 দিন সম্পর্কে, নিচে প্রশ্ন আসলে পারবেন কিনা? 7 দিন বিষয়ে কোনো প্রশ্ন আসলে পারবেন কিনা বলেন? দিন সংক্রান্ত কোনো বিষয় আসলে পারবেন? জি স্যার, পারবো স্যার। জি আচ্ছা একটু আবার এটা এভিডেন্স একটা প্রশ্ন আসছে দেখেন, কোনটি পাবলিক ডকুমেন্ট, কোনটি পাবলিক ডকুমেন্ট নয়। এটা কিন্তু কয় সালে আসছে? আমি সবগুলো প্রশ্ন কিন্তু 25 সালের, 25 সালের প্রশ্ন নিয়ে আমরা এগুলো তৈরি করেছি। অন্যান্য প্রশ্ন আমরা অ্যানালাইসিস পরে করবো, কিন্তু 25 সালে যে রিসেন্টলি যে প্রশ্ন আসছে ওটাই আমাদের অ্যানালাইসিস করে দেখতে হবে যে প্রশ্নের ধরন কিরকম। কিরকম হয়? কারণ এর আগে প্রশ্নের উত্তর হচ্ছে আপনার বার কাউন্সিল নিজে, এখন কিন্তু আমাদের যে জুডিশিয়াল যে পরীক্ষা দেয়, জুডিশিয়াল সার্ভিস কমিশন, ওনারাই প্রশ্ন করে, ওনারাই কিন্তু খাতা দেখে এবং ওনারাই আমাদের প্রশ্নগুলো ইয়ে করে। আচ্ছা দেখেন তো, বলা আছে নিচের কোনটি পাবলিক ডকুমেন্ট নয়, কে বলতে পারবেন? বিভাগীয় তদন্তের রেকর্ড করে দাও। কেমনে জানলে যে এটা এটা নয়? স্যার এই ঠিক ধারা আছে, শোনো 74 পাবলিক, কুড়ি। সব ঠিক আছে, শোনো পাবলিক ডকুমেন্ট। 74 দ্বারা জন্ম মোকদ্দমা পাবলিক ডকুমেন্ট স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোকদ্দমার ফিডিং যে এটা স্যার পাবলিক ডকুমেন্টস, জন্ম সনদ পাবলিক ডকুমেন্টস, টিকা সনদ আচ্ছা এগুলো কোথায় পাবলিক আছে? আমরা যদি ডকুমেন্ট। এক জায়গায় করে ফেলি না, স্যার ইয়া নয় বলছি। যদি এগুলো 74 ধারাটা আমরা করি না, এই 74 ধারা যেটা আছে দেখেন, আমরা পাবলিক ডকুমেন্ট কতগুলো ডকুমেন্ট আমরা বিভিন্ন জায়গা থেকে খুঁজে বের করছি। একটা হচ্ছে যেগুলোকে পাবলিক, এটা সার্বভৌমত্ব সম্পর্কে বলে, এগুলো দেখছেন? এই সরকারি প্রতিষ্ঠান, ট্রাইব্যুনাল, এই যে এইগুলো আমরা কিন্তু সবই লিখে দিচ্ছি, এগুলো সবই পাবলিক ডকুমেন্ট। এই যে এগুলো দেখছেন, এই জি স্যার। জি এতগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে জি এনে আমরা এই যে স্যার, এখানে কিন্তু দেখতে আছে, পাচ্ছি। এই যে বিচার সংক্রান্ত বিষয়, এই যে সাথে এই যে এখানে একটা বলা আছে, 6 বলা আছে জন্ম মৃত্যু রেজিস্টার সনদ, এগুলো দেখছেন? এগুলো সবই আচ্ছা। পাবলিক ডকুমেন্ট, এটা আপনি এক জায়গায় পাবেন না। আমরা এটা এক জায়গায় করার চেষ্টা করি। এরপরে যদি এরকম প্রশ্ন আসে কোনটা পাবলিক ডকুমেন্ট, তাহলে আপনি খুঁজে পাবেন কিনা? খুঁজে পেতে সহজ চাওয়ানো হবে না হচ্ছে কঠিন স্যার, হবে আপনাদের? হ্যাঁ, এক্সট্রা চাওয়ানো হচ্ছে। আচ্ছা আমরা এই যে নিচে একটা দেখেন অনুকালে দিয়ে দিচ্ছি, 74 ধারায় বর্ণিত দলিলগুলো ছাড়া অন্যান্য দলিল, বেসরকারি এবং ব্যক্তিগত প্রাইভেট দলিল, এইগুলো কিন্তু আমাদের কি দলিল বলেন? এইগুলো যেগুলো আছে সব সেগুলো হচ্ছে পাবলিক পাবলিক ডকুমেন্ট। ডকুমেন্ট নয়। মনে হবে পাবলিক দলিল পাবলিক ডকুমেন্ট, কিন্তু এটা পাবলিক ডকুমেন্ট নয়। না। পুলিশ জবানবন্দি নয় নিলে পাবলিক ডকুমেন্ট, পুলিশ যখন রেকর্ড প্রেরণ করে রিপোর্ট, এটা কিন্তু পাবলিক ডকুমেন্ট না। এই যে থানায় ডায়েরি, বিভাগীয় তদন্তের সাক্ষী, এগুলো কিন্তু পাবলিক ডকুমেন্ট না। এখান থেকে এই জিনিসগুলো যদি আমরা শিখতে পারি, তাহলে পাবলিক এবং প্রাইভেট ডকুমেন্ট যদি একটা প্রশ্ন আসে যে কোনটা পাবলিক ডকুমেন্ট কোনটা প্রাইভেট ডকুমেন্ট, এগুলো পারবেন কিনা? জি স্যার, পারবো জি স্যার। স্যার। পারবো স্যার। আমরা ইনশাআল্লাহ বিভিন্ন সালে পারবো। যে প্রশ্নগুলো আসছে এখান থেকে নিয়ে এই উদাহরণগুলো সেট করেছি। এগুলো আমাদের আমি আমি আশা করি এটা আপনাদের জন্য খুবই সহজ হবে। বন্ধ কর ফ্যানটা। এগুলো এগুলো যদি আপনি এরকম প্রশ্ন ব্যাখ্যা করে করতে পারেন, তাহলে আপনার আমরা বিশ্বাস করি যে আপনার প্রস্তুতি খুবই ভালো, এবং যে কোনো যেভাবে প্রশ্ন ঘুরে আসুক কেন আপনি পারবেন। আপনাদের কি মনে হয় যে পারবেন না? ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ স্যার। স্যার। পারবো স্যার, তো পারবো। কেন যেন মনে হচ্ছে আপনার পারবেন, আমরা যে অনেক টেকনিক সহজ গুলো হবে। বলছি আপনাদেরকে। আচ্ছা 6 নম্বরে কি বলা আছে দেখেন তো, 30 ধারা অনুযায়ী সমান 30 পেতে ধারা জি অনুযায়ী সমন পেয়েও সাক্ষ্য দিতে না এলে সাক্ষীকে সর্বোচ্চ কত টাকা জরিমানা করা যায়? কে পারবেন? সর্বোচ্চ স্যার 500 টাকা। এটা কই পাইলেন আপনি? সবই তো আপনি জানেন দেখি। মামুন, এটা মামুন না যে ইয়ে করছেন? স্যার কবির হোসেন স্যার 163 প্রাইমেশিয়া। ভালো ভাই, এটা 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 খুবই ভালো। আচ্ছা এই দেখেন আমাদের এই যে এই টাইপের প্রশ্ন আসলে আমরা এই প্রশ্ন ধর অনুযায়ী দেখেন 500 টাকা কোথায় আছে? এই ধারা 32 আদেশ 16 বিধি, 16। দেখেন 500 টাকা কোথায় বলা আছে, দেখতে পাচ্ছেন? জি এই যে আবার দেখেন সিপিসি তে 200 টাকা জরিমানা উল্লেখ আছে কোথায় কোথায়?
সর্বনিম্ন মূলধনী খরচ কত? 200 টাকা। এই যে এইগুলো যদি আমি জেনে ফেলি, এখন এর পরের বার তো 200 টাকা দিয়ে প্রশ্ন আসে, আপনি পারবেন না? স্যার এগুলো পারবেন? করলে তো আপনি আপনাদের পারবো। মনে করলো যে আমরা পরবর্তী বললাম যে মূলতুবি অর্থাৎ সর্বনিম্ন মূলতুবি খরচ কত টাকা, এরকম 1000 দিল, 100 টাকা দিল, 500 টাকা দিল, 1000 দিল, এগুলো পারবেন কিনা? পারমু স্যার পারবো ইনশাল্লাহ। স্যার পারবো। আবার দেখেন 1000 টাকা উল্লেখ আছে কোথায় কোথায়, সেটাও কিন্তু এনে দেওয়া আছে। 1000 টাকা উল্লেখ আছে কোথায় কোথায়? এই যে মোকদ্দমা খারিজ হলে, এই সেকশনটা খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন। মোকদ্দমা খারিজ হলে 100 টাকা দিয়ে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনা যায়। এই যে দেখেন 1000 টাকা কোথায় কোথায় আছে। এরপরে আমরা আশা করছি 1000 টাকা থেকে একটা প্রশ্ন হয়তো আসবে। আমরা আমাদের বলবো যে এবার পরের বার কোথা থেকে আসার সম্ভাবনা আছে, কারণ ওরা যখন প্রশ্ন তৈরি করে প্রিভিয়াস প্রশ্নগুলো ওদের সামনে থাকে যে কোন টাইপের প্রশ্ন গতবার আসছে। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে কয়টা জায়গা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা জায়গায় 1000 টাকা জরিমানা দেওয়ার বিধান আছে নাকি? জি আচ্ছা, এই যে আরেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমরা লাল কালি দিয়ে দিই, তাহলে আরো ভালো হবে। দেখেন 100 টাকার বিধান, 100 টাকা জরিমানার কোনো বিধান আমাদের নেই কোথায়। সিপিসিতে নাই। আছে? জি না। না। মানে এটা বাদ, এটা মনে রাখতে হবে কিন্তু আমাদের। জি স্যার। 1000 টাকা জরিমানার কোনো বিধান সিপিসিতে নেই। 28 দিনের কোনো বিধান সিপিসিতে নেই। ওরা সেকশন গুলো দিচ্ছে, ভিতরে লিখছে, কিন্তু আমরা উপরে এটা পড়ে আসছি যে 28 দিনের বিধান সিপিসিতে কোথাও আছে। জি না স্যার। আচ্ছা, এখানে দেখেন তো একটা জিনিস, এই যে আমরা পেয়ে গেছি। এটা পরের উদাহরণটা দেখি নাকি, এটা বুঝতে পারছেন তো? আচ্ছা, আদেশ 7, বিধি 11-তে আরজি প্রত্যাখ্যানের কয়টি কারণ উল্লেখ থাকে বলেন তো? 4টি কারণ। 4টি কারণ উল্লেখ থাকে, তাই তো? এরকম কারণমালা জি। সেকশন আমাদের এই সিপিসিতে আর নাই। এতে বলেন তো এই 6টা কারণ উল্লেখ আছে কোথায়, বলতে পারবেন? কেউ আছেন? এই 6টা কারণ কোথাও 3টা কারণ আছে, কোথাও 5টা কারণ আছে, কেউ বলতে পারবেন এটা কোথায় আছে? এর পরের বার মনে করেন এরকম একটা বিএন বিএন দিয়ে বললো যে এটা কারণটা কোথায় উল্লেখ আছে। এখন মনে করেন আপনাদেরকে আমরা বললাম যে দেওয়ানি কার্যবিধি 11 ধারায় মোট কয়টা ব্যাখ্যা আছে, এটা পারবেন কিনা? এই উত্তর দেন, যে বারবার উত্তর দিচ্ছিলেন এবার বলেন। যদি আমাদের পরবর্তী প্রশ্ন আছে দেওয়ানি কার্যবিধির 11 ধারায় মোট কতটা ব্যাখ্যা আছে, এটা প্রশ্ন আসতে পারে কিনা? এই প্রশ্নের ধরন অনুযায়ী, ছয়টি ব্যাখ্যা। এই প্রশ্নের ধরন স্যার অনুযায়ী আসতে এরকম প্রশ্ন পারে। আসতে পারে না? জি জি স্যার স্যার। আসতে পারে জি। স্যার। এই প্রশ্নটাই দেখেন, এই প্রশ্নটাই আমরা করলাম না, পরের বার প্রশ্নটা করলাম কি যে দেওয়ানি কার্যবিধির 11 ধারা অনুযায়ী মোট কতটি ব্যাখ্যা আছে। এই প্রশ্নটা আমাদের আগামীবার আসলো, পারবেন কিনা? ইনশাল্লাহ পারমু স্যার। এই যে 6, আমরা তাহলে আমরা দেখানোর চেষ্টা করেছি কি 7 নাম্বার সম্পর্কে কোথায় কোথায় বলা আছে। দেখেন আমরা এই যে 7 নাম্বার দেখেন কত জায়গায় বলা আছে, এবং কারণগুলো আমরা উল্লেখ করে দিচ্ছি, কতগুলো কারণ এখানে আছে, 4টা কারণ সম্পর্কে বলা আছে। 6 বারের কথা বলা আছে কোথায়? 11 ধারায় বলা আছে 6 বারের কথা। আবার চূড়ান্ত শুনানির পূর্বে খরচ ছাড়া কোনো এক পক্ষ 6 বারের বেশি মুলতবি করতে পারে? এই যে দেখছেন, এই যে শুনানি পর্যায়ে খরচ ছাড়া কয়বার করা যায় বলেন তো? 6বার। 6বার। আচ্ছা, এই আইনটা কি চেঞ্জ হয়েছে? এই আইনটা চেঞ্জ হয়েছে না, আপনারা জানেন কেউ? স্যার এই 2025-এ যে দেওয়ানি হ্যাঁ, সংবিধান স্যার, চেঞ্জ হয়েছে। এটা কে বললেন এই কথাটা? 4বার করতে পারি। আমি বলেছি স্যার। এই কথাটা কে বলছেন বলেন তো? সোহাগউদ্দিন বলছি স্যার। দেখি আপনি তো অনেক আপডেট। এটা 2025 সালে চেঞ্জ হয়েছে, এটা ইচ্ছে করে আমরা রেখে দিয়েছি। তাজিন আপনারা পারেন তাজিন। কিনা? এই 25 সালে চেঞ্জ হয়ে এটা কত হয়েছে বলেন তো? 6বার স্যার। 6 বার তো আগেই ছিল, 25 সালে এখন কত হয়েছে? এটা তো বলতে আচ্ছা, পারছি না এটা স্যার। আপনাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? এটা এখন দেখবেন চেঞ্জ হয়েছে, চেঞ্জ জি। হয়ে এতবার করা যায় না এখন। আমাদের এই মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য 25 খরচ সালে ছাড়া 4বার কিন্তু আছে, 4বার। খরচ ছাড়া শব্দটা আছে, খরচ ছাড়া। খরচ ছাড়া আগে 6 বার ছিল, এখন কয়বার আছে এটা আপনারা জানাবেন আমাকে। 4বার। এখন 4 বার না, এখন মনে হয় 3 বার হয়েছে। আপনারা একটু খরচ দেখবেন, ছাড়া দেখে 4বার। আমাদের একটু হোমওয়ার্ক থাকলো, হ্যাঁ? জি স্যার। খরচ ছাড়া 4বার। এই 25 সালে কি 4 বার করা হয়েছে এটা?
জি স্যার 4 বার করা হয়েছে। গুড, এটা তো এটা আপনাদের কনফিউজিং করার জন্য এই কথাগুলো আমরা বলছি আর কি। তাহলে আপনারা আপডেট আছেন, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা দেখেন 3 বার 3 সম্পর্কে কোথায় বলা আছে একটু বলেন তো। 17 আদেশ স্যার। 3 বলা আছে কোথায় দেখেন। 17 যে ফরজ সহ 3 বার। আর এই তো এটা পারে না তাহলে। খরচ সহ 3 বার, বাদিও পারবে, বিবাদিও বিয়োজও খরচ ছাড়া পারবে, হ্যাঁ। 3 বার। পাবে। এই যে দেখ এগুলো আমরা যদি জেনে যাই তাহলে এরপরে যদি বলে চূড়ান্ত সমান বে খরচ সহ এটা কোন পক্ষকে কয়বার টাইম দেওয়া যাবে মজুরি খরচ। বুঝতে আর পারছেন? একটা নয়েজ আসতেছে, এটা ভালো এটা লাগতেছে না। রেজওয়ান, মনে এটা হয় দেখো তো এটা কোথায় থেকে ইয়ে হচ্ছে। ওপেন করে বসে আছে, কথা বলছে না। আচ্ছা এটা পাসওয়ার্ড কোথায় আছে, এটা আপাতত মিউট করে। রেজওয়ান দেখো কোথা থেকে সাউন্ড আসছে। এই যে চূড়ান্ত শুনানি কার্যতালিকায় মামলা থাকবে কয়টি? 5টি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো সময় এই প্রশ্নটা আসতে পারে, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? মানে পরের বার আমাদের এরকম আসতে পারে যে চূড়ান্ত পর্যায়ে কার্যতালিকায় কয়টা মামলা থাকবে, আসতে পারে কিনা। আসতে পারে। জি আচ্ছা এটা আমরা একটু বলতে, স্থায়ী তদন্তের কমিশনপ্রাপ্ত ব্যক্তি রিপোর্ট দাখিলের জন্য সময় পাবে কতদিন? 1 মাস। 1 মাস পাবে না 3 মাস? 3 মাস। 3 মাস পাবে, এটা 3 মাস পাবে। আমি এই যে 3 মাস পাবে, 3 মাস। এই জন্য এই সিআরপি টাইপের 26 প্রশ্ন কিন্তু এই পরীক্ষায় আসছে। আপনারা আমার কথা কিন্তু মনোযোগ দিয়ে শোনেন। আমি সমস্ত প্রশ্নগুলো কিন্তু কোথা থেকে নিয়েছি। কমিশন দিয়া। স্যার আপনি একটু আনমিউট করে নেন প্লিজ, সবাইকে মিউট করে দেওয়া হয়েছিল। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। এখন আমরা এই যে প্রশ্নগুলো নিয়েছি সমস্ত প্রশ্ন 25 সাল থেকে নেওয়া। তো এই টাইপের প্রশ্ন তো আসতেছে না, এই যে আমরা উপরে যে সংখ্যা দিয়ে যেগুলো করলাম এই টাইপের প্রশ্ন আসছে না। এই যে দেখেন 3 মাস মেয়াদ উল্লেখ আছে কোথায় কোথায়। এই যে এইগুলো কিন্তু দেখেন, এইগুলো আমরা 3 মাস উল্লেখ আছে কোথায় কোথায়, আমরা এইগুলো এক জায়গায় করার চেষ্টা করেছি। আবার এখানে দিয়েছি 3 মাস উল্লেখ আছে কোথায় কোথায়, এটা উল্লেখ করেছি। আচ্ছা আমরা একটু দ্রুত যাই। এই যে 1 মাস উল্লেখ আছে সিপিসি তে আপনাদের আগেই দেখিয়েছি, হ্যাঁ এগুলো আপনারা দেখেছেন, আগেই জি দেখেছেন। এই যে 2 মাস উল্লেখ আছে আমরা দেখি না। এই যে 2 মাস উল্লেখ আছে কয়টা, এই দুইটা সেকশনে শুধু 2 মাস উল্লেখ আছে। এই যে দুইটা সেকশন মোবাইল থেকে একটু 2 মাসের ভিতর এটা মেয়াদ উল্লেখ আছে। এগুলো আপনারা আমাদেরকে এইভাবে শেখাবো। 4 মাস উল্লেখ আছে দেখেন দুইটা সেকশন। এগুলো এগুলো বোঝা যায় 4 মাস কোথায় কোথায় আছে। এই সবাই মিউট সবাইকে আনমিউট করে দিচ্ছেন না, আপনারা আনমিউট করে তবে আবার কথা বলতে পারেন। আচ্ছা দেখেন মেয়াদ সম্পর্কে আরেকটা প্রশ্ন, স্থাবর সম্পদে অনধিকার প্রবেশ ক্ষতিপূরণের মামলা তামাদিকাল কত? কত বছর বলেন তো? 6 বছর। এই আপনারা কথা বলেন, এটা বলা আছে কোথায়? এটা অনুচ্ছেদ কত? 39। 29 কিতাব 29। এই যে 3 বছর সম্পর্কে বলা আছে দেখেন, আমরা এগুলোকে আলাদা করে এটা খুব শর্টকাট করার চেষ্টা করেছি। স্যার একটু এই ইন্টারভিউ আবার করবো এটা হচ্ছে স্যার 10 রেজওয়ান, সেকেন্ড। আপনারা যদি সচেতন না হন তাহলে ক্লাস নিয়ে আমাদের জন্য খুবই কষ্টকর। স্যার আমি একটু 10 সেকেন্ড কথা বলি স্যার। হ্যাঁ আচ্ছা কারো যদি ডাবল ডিভাইস অ্যাক্টিভ থাকে, আপনি একই সাথে ল্যাপটপে ঢুকছেন এবং ফোনে ঢুকছেন, এরকম যদি আপনি একই বাসায় বা একই রুমে এরকম করে থাকেন এবং আপনি যদি আনমিউট করেন তাহলে এরকম ইকো আসবে, তাহলে ক্লাসে বোঝা যাবে না। দয়া করে কারো যদি ডাবল ডিভাইস অ্যাক্টিভ থাকে তাহলে হয় আপনি আনমিউট থাকুন, নতুবা একটা থেকে আপনি লিভ নিন। ধন্যবাদ। আচ্ছা দেখেন আমরা দেখেন এগুলো উল্লেখ করেছি। 1 বছর মেয়াদ উল্লেখ আছে কোন কোন, আমরা একসাথে কতগুলো শিখে ফেলো দেখবেন। 5 থেকে 31, জি স্যার 5 থেকে 31 অনুচ্ছেদে সব 1 বছরের কথা বলা আছে। দুইটা শুধু আমাদের, একটা আছে 113 আর 114, এই দুটা আমাদের আলাদা হয়ে গেছে, অর্থাৎ এখানে সিরিয়াল অনুযায়ী আছে 1 বছরের কথা। আমরা এখান থেকে এইটুকু পড়ার মানে বুঝবো যে 1 বছর মেয়াদ আছে অনুচ্ছেদ 5 থেকে 31। আরেকটা আছে কত, অনুচ্ছেদ 13 এবং 14, 113 এবং 114।
আচ্ছা, এখান থেকে আমরা কতগুলো 2 14 বছরের কথা উল্লেখ আছে কোথায়? অনুচ্ছেদ 32 থেকে অনুচ্ছেদ 36, এখানে 4টা আছে। আবার দেখেন 6 বছর উল্লেখ আছে কোথায়? তুলে দিতে অনুচ্ছেদ 116 থেকে অনুচ্ছেদ 20 20-এর 120। মধ্যে। আচ্ছা, 12 বছর উল্লেখ আছে কোথায়? 12 বছরের প্রশ্ন আপনার আসছে 121 থেকে 144। 144 40 30 পর্যন্ত। বছর উল্লেখ আছে কোথায়? 145 থেকে 146 এর ক 146 এর ক। যদি আমরা এই তথ্যগুলো মনে রাখি, আমাদের এই শুধু এই যে এইটুকু মনে রাখেন, আর কিছু না। কয়টা প্রশ্ন উত্তর করা যায়? এই টাইপের প্রশ্ন আসলে পারবেন কিনা? কয়টা? জি এটা পারবো। মনে রাখা খুব কঠিন। এই যে এইগুলো শুধু না একটু মনে স্যার রাখে না, কঠিন না এগুলো খুবই ইজি একটা মেথড। এগুলো আমাদের এক জায়গায় করে দিব এবং আপনাদের আরো কিছু টেকনিক আমরা শেখাবো। এর মানে এই না যে আমরা এখানে এক জায়গায় করে দিচ্ছি। এই ক্লাসগুলো রেকর্ডিং ক্লাস আপনাদেরকে আমরা সরবরাহ করার চেষ্টা করব। আমরা রেকর্ডিং ক্লাসটা আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিব এবং আমাদের ফেসবুক একটা পেজ আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমরা ইউটিউব চ্যানেলে এগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ক্লাসগুলো আপনারা আমাদের ওখান থেকে পাবেন, আপনারা এখান থেকে হেল্প দিয়ে পড়ালেখা করতে পারবেন। আচ্ছা দেখেন, 60 বছর সম্পর্কে বলা আছে 147 থেকে 139 ও 49 অনুচ্ছেদ পর্যন্ত না? 49 এইগুলো যে জেনে যান। এখানে দেখেন তো এই প্রশ্নটা জি আসছে, এই প্রশ্নটা যে এই গতবারই আসছে, তাহলে 2টা প্রশ্ন আসছে এখান থেকে। আমি বললাম না আপনাদের শুধু 5টা প্রশ্ন আছে, লিমিটেশন একটা শুধু অনুচ্ছেদ থেকে। স্থাবর সম্পত্তি দখল লাভের আনিত মামলার তামাদি 12 বছর, আমাদের লাগবে 12 বছর। এই পাশে কি আছে আমাদের জানার দরকার আছে? আমরা বছর অনুযায়ী শিখছি না কোন বছর কোথায় বলা আছে? জানি না আম্মু। কেন একটু আগে না শিখলাম, কি বলেন আপনারা এটা? এই 12 বছর সম্পর্কে কোন ধারায় কোন অনুচ্ছেদে বলা আছে? এই যে শিখছি 146 কোথায়? এই যে 121 থেকে 144 দেখছে, শিখছে, এটা শিখলাম না একটু আগে? স্যার হ্যাঁ, এমসিকিউ 121 থেকে। হ্যাঁ, কোন বইটা পড়লে ভালো হবে এর জন্য? আরে ভাই, এই প্রশ্নগুলো আপনাদেরকে আমরা পরে বলবো, বইও লাগবে না। আপনাদের ক্লাস নোট গুলো পড়েন, বই লাগবে না। আপনার এই ক্লাসের এইগুলো পড়লেই আপনার পড়া হয়ে যাবে এবং বইয়ের চেয়ে ভালো করে আমরা পড়াবো আপনাদের। বইতে তো অ্যাজ ইউজুয়াল কথা লেখা আছে, আপনাদের অনেক অতিরিক্ত কথা লাগছে, সেগুলো সব পড়ার দরকার আছে। আচ্ছা ঠিক আছে। এই যে এটা দেখেন, এটা এই অনুচ্ছেদ কোথায় বলা আছে? আমরা উপরে কি দেখলাম বলেন তো? কে যেন বললো, পারি না। এই যে 12 বছরের মেয়াদ কোথায় পড়ছে? উপরে 120 থেকে 144। তো এখানে 44 আছে? দেখেন তো 120 আর জি 144 আছে। ভিতরে আর কোনো সেকশন আছে কিছু নাকি? আছে আচ্ছা শুধু স্যার আছে কয়টা? 144, 145 পর্যন্ত পড়ছি আমরা। না 145-এ কি বলা আছে দেখেন তো? এই যে 145 থেকে বলা আছে 30 বছর। 145 30 30 বছর। বছর যদি আমরা আগে জানতাম, আমরা আগে জানতাম এই অপশন বাদ, কারণ 145-এ 30 বছর সম্পর্কে বলা আছে নাকি? জি জি তাহলে আমরা এটা, এই প্রশ্ন কিন্তু 25 সালের প্রশ্ন। তো এটা কি আমরা যদি আগে থেকে ওই প্রশ্ন, ওটাও 25 সালের প্রশ্ন, তাহলে এটা যদি আমরা উপরে সংক্ষিপ্ত আকারে পড়ে ফেলি, তাহলে এই উত্তরটা পারা যেত কিনা? জি স্যার। কে যেন বললো পারে না, সে পারতো কিনা বলেন? জি পারতো স্যার, নজর দিলে পারতো। এই তথ্যটা জানা থাকলে আমরা যদি শর্টকাট করে পড়তে পারতাম, এই তথ্যটা জানা থাকলে আমরা পারতাম। আচ্ছা, এগুলো এখানে ব্যাখ্যা দেওয়া আছে। আমরা কিছু আপনাদের এই প্রশ্ন, এই টাইপের এই টেকনিক্যাল আমাদের টেকনিক হচ্ছে এগুলো। আরো কিছু টেকনিক আপনাদেরকে আমরা বলি, যেগুলো আমরা প্রশ্ন, আমরা গতবারের প্রশ্ন অনুশীলন করলাম। এখন আমরা আমাদের ওই সে আগের জায়গায় ফিরে যাই নাকি? আমাদের প্রশ্ন ছিল কি, যে আমরা প্রশ্ন করে প্রশ্নের ধরন অনুযায়ী প্রশ্ন আইন করবো না আইন করে প্রশ্ন করবো বলেন? আমরা প্রশ্নের ধরন ধরন অনুসারে এই আইন করবো উত্তরটা স্যার। আপনাদেরকে দিতে হবে। এখন এতক্ষণ আমরা যে ক্লাস নিলাম, এখান থেকে কি সলিউশন স্যার আসলাম বলেন তো? প্রশ্নের ধরন অনুসারে আইন করবো। অনুসারে স্যার। এই আগে যে যে আইন করে প্রশ্ন তৈরি করবেন, সে আছেন এখন? জি স্যার আছি আজ থেকে লাস্ট পর্যন্ত থাকবো স্যার হ্যাঁ, এখন কি মনে হচ্ছে আপনার? কি আপনার ইয়েটা কি, আপনার আপনার ইয়েটার অবস্থানে আপনি আছেন না নিচেটায় চলে আসছেন? স্যার আমার তো মনে হয় আইন নিয়েই পড়তেই হবে আগে তো আপনি আপনার অবস্থানে আছেন, ঠিক আছে। এটা সমস্যা না, এটা সমস্যা না। আপনি যদি মনে করেন এটা এটা আপনার জন্য উপকারী, অবশ্যই এটা আপনার জন্য ভালো। অনেকে বিভিন্ন ভাবে কমফোর্ট ফিল করে আর কি। স্যার আমি যদি না জানি যে এটা কত নাম্বার ধারা তাহলে তো আমি বুঝতে পারবো না সেইগুলো তো, ওই ধারাগুলো তো আপনার আগে যখন মনে করেন আপনি লিমিটেশনের 1 থেকে 29 পর্যন্ত পড়লেন, কিন্তু আপনি জানেন না যে কোথা থেকে প্রশ্ন আসে। তো আমরা যদি জেনে যাই যে প্রশ্ন ধরন কিরকম হয় এবং কোন সেকশন থেকে প্রশ্ন আসে, এটা মনে রাখা খুব সহজ হয়। কারণ সেকশন জি 1 স্যার। থেকে 29 পর্যন্ত মনে রাখা আপনার সম্ভব না।
কিন্তু আমরা যদি টপিক ওয়াইজ মনে রাখি এটা কিন্তু খুব ইজি একটা ওয়ে, এই টপিকের এই জিনিসটা আমার মনে রাখতে হবে অন্তত। স্যার আমি সেকশন স্যার আমি একটা সারা মুখস্থ করে লাই। ব্রেন ভালো ভাই, আপনার ব্রেন ভালো। এই আপনি মাদ্রাসায় পড়ছেন নাকি? ভাই অল্প বয়স, ব্রেন ভালো না থাকলে কি হবে? না, ও কি মাদ্রাসায় পড়ছো নাকি তুমি? ভাই ব্যাখ্যা দিতে পারো? আপনার ব্যাকগ্রাউন্ড কি মাদ্রাসা? জি যে যে ওইটা জি না, বললাম, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড না, মাদ্রাসা আমি তো কিনা মনে এটা রাখতে পারেন? হ্যাঁ, না, স্যার স্কুল আমার স্কুল আমার ব্যাকগ্রাউন্ড মুখস্থ শক্তি বেশি। মাদ্রাসা। ওই যারা মাদ্রাসায় পড়ছেন তাদের আবার এরকমের টেন্ডেন্সি আছে, ওরা আমি সব স্যার মুখস্থ করতে হাফিজি পারে, তা না। পড়ছি, সবটা শেষ করি নাই, পরে আলিম দেওয়ার পরে হ্যাঁ, ডিগ্রি অনার্স এগুলো হচ্ছে করতেছি। অনেকের টেন্ডেন্সি আছে এরকম। হ্যাঁ, এটা যে যেভাবে ভালো হয়, তবে আমার টেকনিক যদি পছন্দ হয় আপনারা অ্যাপ্লাই করবেন, না হলে নিজের টেকনিক অনুযায়ী পড়ালেখা করবেন, এতে আমাদের কোনো সমস্যা নাই। না না স্যার, আপনার টেকনিক, স্যার আচ্ছা, আপনার টেকনিকে ঠিক আছে, কিন্তু মানে আমরা যে সেকশন গুলো সব মুখস্থ করে ফেলি, যেমন যারা আছে না কোরআনে হাফেজ, তারা তো বইটা মুখস্থ করে ফেলে, কিন্তু আমরা যদি সেকশন গুলো মুখস্থ করে ফেলি তো আমাদের ভিতরে থাকবে, যে কোনো ভাবে প্রশ্ন আসলে আমরা পারবো। সেটা তো সবাই পারবে না, সবার পক্ষে মুখস্থ করা এটাও কি সম্ভব? সম্ভব? এটাও কি সম্ভব? এটা কি সবার এটা পক্ষে তো স্যার সম্ভব? ভাই ভাই এটা খামখেয়ালি মানুষের পক্ষে কথাবার্তা সবকিছু হলো। আচ্ছা, সম্ভব। আমরা এগুলো পরে আপনাদেরকে ফলো দেবো, আপনারা হ্যাঁ আর্গুমেন্ট করেন। হ্যাঁ, আমরা একটু আপনাদের আর না কিছু টেকনিক করি। হ্যাঁ, আচ্ছা দেখেন, আপনারা বার কাউন্সিলের পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনারা এই যে সাতটা সাতটা আপনারা যে আইনটা দেখেন, আইন দেখার পরে আপনাদের মাথার ভিতরে ঘুরপাক খায়। আমাদের পেনাল কোডে সেকশন আছে 511টা, সিপিসি তে সেকশন আছে। 511 হ্যাঁ, সেকশন আছে। সিপিসি তে সেকশন আছে অনেকগুলো, অর্ডার আছে, রুল আছে। তারপরে মনে করেন দেওয়ানি আইনে কতগুলো সেকশন আছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনে সেকশন আছে, সাক্ষ্য আইনে। এগুলো দেখার পরে আপনাদের এমন একটা মনে হয় যে পৃথিবী, আমি সাগরের মধ্যে পড়ে গেলাম। এই সাগরের মধ্যে পড়ে যাওয়ার পরে আপনাদের এমন একটা অবস্থা হয় যে আমি আর পারবো না, আমি হতাশ, আমার পক্ষে এটা সম্ভব না। আচ্ছা, আমি আপনার কিছু টেকনিক করি। দেন দেখেন বলা আছে এর ভিতর, দেখেন এই যতগুলো আইন আছে এর ভিতর 3টা আইন বড় বড় না, জি দেওয়ানি, জি ফৌজদারি, দণ্ডবিধি। আর 4টা আইন আছে ছোট ছোট। এখানে দেখেন এটা হচ্ছে 60 মার্কস এই 3টা আইন থেকে, আর এখানে মার্কস আছে 40। এই ছোটখাটো যে আইনগুলো আছে এগুলো যদি আমরা পড়ি, এগুলো কি অনেক বড় মনে হয়? এই যে ছোটখাটো যে 4টা আইনের কথা আমরা বলছি, এগুলো কি আপনাদের কাছে কঠিন মনে হয়? না পড়লে স্যার কঠিন, ফলে সহজ স্যার আর কি। স্যার ছোট ছোট কয়টা স্যার স্যার ইজিলি মনে এখানে হয়, কিন্তু এখানে বড়টা দিয়ে তো ঠেকাই দিচ্ছে স্যার। এখন এই ছোট আইন স্যার যদি আমরা 7 পয়েন্ট কিন্তু খুঁটিনাটি অনেক বিষয়ে, কঠিন। এই খুঁটিনাটি বিষয়ে যদি আমরা একদম প্রস্তুতি নিই প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং এইরকম আমরা যে ব্যাখ্যাগুলো করলাম বা প্রশ্ন ধরন অনুযায়ী আপনাদেরকে যদি আমরা প্রস্তুতি নেওয়াই, বা আপনারা প্রস্তুতি নেন, এখান থেকে মনে করেন 40 মার্চ থেকে 30 পাওয়া সম্ভব কিনা? আপনারা শুধু 30 আমাদের প্রশ্ন 30 আনসার দেন। 30 অনায়াসে আসে স্যার, 30 অনায়াসে আসে। 35ও পাওয়া সম্ভব, ইভেন 38ও ও পাওয়া হ্যাঁ, সম্ভব। জি স্যার, জি স্যার, আপনার লাগবে জি স্যার। পরীক্ষায় পরীক্ষায় কত নাম্বার লাগে বলেন তো? 50 50। 50-এর ভিতর এখানে পাইলেন কত? 30 30 135 30। আপনি 30 ধরেন, 30। আচ্ছা, এই যে দণ্ডবিধি আছে, দণ্ডবিধি কয়টা সেকশন আছে? 511টা। এখানে জটিল কিছু আছে? শাস্তি তো মনে থাকে না স্যার, শাস্তি তো মনে এটা থাকে না স্যার। জটিল না, এটা পেঁচিয়ে গুছিয়ে আসার কোনো সম্ভাবনা নাই। এখান থেকে যদি আমার বাচ্চাকেও পড়াই আমরা এই দ্বন্দ্ববিধি, তাও এখান থেকে মনে করেন যে প্রশ্ন আসবে 10 নাম্বার পাওয়া সম্ভব। আপনি লয়ের স্টুডেন্ট, কোনোদিন এটা স্যার প্রস্তুতি করবেন, তাও এটা 10 পাওয়া সম্ভব কিনা? একটা মজা আছে স্যার। এটা আর পারবেন? দুইটা এটা পারবেন সাবজেক্টের কিনা? এটা দণ্ডবিধি 10 অনেক পাবেন সহজ, কিনা? এটা তো মনে থাকে। এখান থেকে স্যার 10 আমি পাবেন বেশি পাবো। কিনা কোনো প্রস্তুতি ছাড়া? বলেন, পাবেন? 10 নাম্বার পাবেন? এই 20টা প্রশ্নের ভিতর 10টা নাম্বার পাবেন কিনা? জি স্যার। পাবো আর স্যার, দণ্ডবিধি থেকে 15 পাওয়া আশা থাকে। না না, আমি 10 নেব, আপনার 15 পাওয়ার দরকার। আমরা কোনো প্রস্তুতি নেব না মনে করেন, এখানে 10 পাবেন কিনা? পাবো স্যার, পাবো। স্যার তাহলে 10 কত পাবো। হলো? 35 আর 10 45 হয়ে গেল। 45, আর এই দুটো 40। আপনি যদি কোনোদিন সিপিসি আর দেওয়ার মানে সিআরপিসি না পড়েন, মনে করেন আপনি গতবার পরীক্ষা দেননি, আপনি পরীক্ষার প্রশ্ন আপনি হাতে পাইলেন, প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলেন, এই 40 থেকে আপনি 10 পাবেন কিনা? 15 20 পাবো, 20 পাবো। 20 পাবেন প্রশ্ন না পড়েই? পাবো স্যার। পাবেন। তার মানে আমাদের এখান থেকে প্রশ্ন আমাদের এইগুলো আমাদের ভালো করে প্রস্তুতি নেব। এইগুলো আমরা জেনারেল প্রস্তুতি নেব। এখান থেকে আমাদের লাগবে 20 জি নাম্বার। স্যার, এই 20 60 মার্ক। হ্যাঁ, নাম্বারের ভিতরে যদি আমি 20 পাই, আমি পাস করতে পারবো কিনা? জি স্যার, 20 মার্ক। তার মানে এত ভয় পাওয়ার কি আছে? এই সাবজেক্ট আমি পড়বোই না দরকার, না পড়লেও এখান থেকে 30 পাবো, ওখান থেকে 20 পাবো, আমি পাস করতে পারবো কিনা? পাস করতে পারবো, এই কথা বলেন না কেন আপনারা? পারবো, পারবো স্যার, পারবো। এর চেয়ে সহজ বিষয় আর আছে? আপনারা এটাকে এত কঠিন করে দেখেন কেন? আপনাদের এই ভয়কে জয় করে
এগুলো করতে হবে। এখন দেখেন এই 4টা বিষয় থেকে আমরা যদি 10-15 বা এটা 20 দিনের ভিতরে এটা আমরা প্রস্তুতি নিয়ে ফেলি, পরীক্ষার 1 মাস আগেও যদি আমি প্রস্তুতি শুরু করি, আমি মনে করি পরীক্ষায় পাশ করা সম্ভব। সহজ। এই যে জি স্যার। 10 থেকে 15 দিন, এই যে 10 থেকে 15 দিন আপনি প্রস্তুতি নেন না, এই ছোটখাটো বিষয় আচ্ছা 10-15 স্যার, দিনে পারবেন কিনা? পারবো স্যার। স্যার মেন কথা হলো স্যার আমার নিজের উপর বিশ্বাস রাখতে হইব যে আমি পারবো। নিজের উপর বিশ্বাস রাখতে হবে, বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট। এই যে আপনি যদি এই 4টা প্রস্তুতি নিয়ে ফেলেন, আপনার এই যে কনফিডেন্স, আপনার উপর যে আত্মবিশ্বাস, এই যে আমরা উপরে যে কথাটা বলছি, কি বলছি, যে ছোট ছোট আইনগুলো আগে প্রস্তুতি নিয়ে নিজেকে আত্মবিশ্বাসী করে তুলুন। এই এইগুলো যদি আপনি আত্মবিশ্বাস নিজেকে যদি প্রস্তুতি করতে পারেন, তাহলে আমি আশা করি আপনার ভয় কেটে যাবে এবং আপনি পারবেন, প্রথমবারই পারবেন। আর একবার যদি ভয় পেয়ে যান বার কাউন্সিল পরীক্ষা দিয়ে, পরের বার কিন্তু এটা অ্যাটেন্ড করতে গেলেও আপনার ভীতিটা থেকে যায়, যে আমি এতগুলো প্রশ্ন পারবো কিনা, গতবার একবার ফেল করেছি, ফেল করলে আমার কি হবে, বিভিন্ন চিন্তা থাকে কিন্তু মানুষের। স্যার আপনার ওই যে চারটে আইন আছে, এই আইনগুলো আগে পড়লে ঠিক আছে। ঠিক আছে, আমাদের আইডিয়া টেকনিক ঠিক আছে। জি স্যার। জি স্যার আচ্ছা, আমাদের ঠিক আছে, অন্যান্য আমরা ছোট টেকনিকে ছোট আপনাদের আইনগুলো ভুল যে মনে আগে হচ্ছে পড়ে নাকি? নিতে আপনাদের আমরা উপরে যে আপনাদের কিছু উপরে করতে যে পারবো। টেকনিক আলোচনাগুলো ঠিক আছে করলাম, স্যার। এগুলো কি ভুল মনে হচ্ছে, না না ওগুলো না না, আপনাদের আরো টেকনিক ঠিক আছে স্যার। correct? টেকনিক ঠিক আছে স্যার। আচ্ছা দেখেন, আপনাদের 50 নাম্বার পেতে হবে। আমরা এখানে 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 ব্যাখ্যা দিয়েছি, 100 মার্কসের প্রশ্ন থাকবে, 50 নাম্বার পেলেও পাস, আপনি যদি 100 পান তাও পাস নাকি? জি স্যার। জি স্যার। এই যে 100 বেশি নাম্বার পাইলেন, এটা কিন্তু স্যার রিটেনে যোগ হবে না। এখানে কি নেগেটিভ মার্ক নাই স্যার? এখানে আমরা এগুলো পরবর্তী নেগেটিভ মার্কিং অবশ্যই আছে, 0.25 করে নেগেটিভ মার্কিং আছে না। নেগেটিভ মার্কিং আমার লাগবে কেন? আমি যদি সবগুলো প্রশ্ন জেনে উত্তর দিই, আমার নেগেটিভ মার্কিং হিসাব করার দরকার আছে? আমি যেটা না জানি সেটা দেবই না, ওইদিকে যাবই না আমি। আচ্ছা দেখছেন, আপনাদের এই যে একটা জিনিস আমি পড়ানোর চেষ্টা, মানে বোঝানোর চেষ্টা করছি, যে কি, যে আপনি 50 পেলেও পাস, 100 নাম্বার পেলেও পাস। কারণ এই যে অতিরিক্ত 50 নাম্বার পেলেন, বা আপনি বেশি করে দাগালেন, না জানা জিনিস দাগিয়ে বেশি নাম্বার পাওয়ার চেষ্টা করলেন, এর ফলে কি হতে পারে? আপনার এই যে বিপরীত হতে পারে না? চলে আসতে পারে স্যার। স্যার অবশ্যই সেক্ষেত্রে বিপরীত হতে আমাদের পারে। এই যে আমি যে বেশি নাম্বার দাগাবো বা বেশি নাম্বার পাবো, এটা কি আমার পরবর্তীতে পরীক্ষায় কাজে লাগবে কিনা? না না স্যার। তাহলে যেহেতু কাজে লাগবে না, আমরা ফাও নাম্বার বেশি পাওয়ার জন্য কেন চেষ্টা করবো? কেন বেশি করে দাগিয়ে আসবো পরীক্ষার হলে? আমার মাথায় এত টেনশন কেন নিব? আমরা 55 থেকে 60টা প্রশ্ন দাগালে তো আমি পেরে যাবো। আপনি অনর্গল দাগাই যাচ্ছেন, 100-150টা দাগাচ্ছেন, কেন দাগাচ্ছেন? দরকার আছে 100-150টা দাগানো? জি না স্যার। না কারণ না আপনাকে তো বলেই দিয়েছে আপনি 50 পেলে পাস, আপনার তো বলা হয় নাই যে আপনারা কেউ যদি 80 পায় তাহলে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে, বলা হয়েছে এই কথাটা? জি না স্যার। 80 পেলে মনে করেন আপনাকে এবার বলে দেওয়া হলো যে আপনি 80 যদি না পান তাহলে আপনাকে কিন্তু টেকাবো না আমরা, এরকম বলে না? এগুলো কিন্তু জি বলার না সুযোগ স্যার। নাই। সেক্ষেত্রে আপনি 50 পেতে হবে, আপনাকে 80 পাওয়ার দরকার নাই। এই 80 যে 30 নাম্বার বেশি পেলেন, এটা রিটেনিং কিন্তু যোগ হবে না। আচ্ছা, আমরা এটা গবেষণা করে দেখেছি, ঠিক আছে? গবেষণা করে বলছে ছোটখাটো যে খুঁটিনাটি সবকিছু পড়লে, আর আইন, এই যে বড় বড় যে আইন আছে, এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি পড়েন, আমরা আশা করি আপনি 75 নাম্বার পাবেন। বিশ্বাস করেন আর না করেন, আমরা মডেল টেস্ট দিয়ে বা আপনারা অন্য জায়গায় আমরা যে টেকনিক গুলো অ্যাপ্লাই করবো, এগুলো দিয়ে কথা বললে আপনারা, আমরা আমরা এগুলো গবেষণা করে দেখেছি, আমরা স্টুডেন্টের উপর অ্যানালাইসিস করেও দেখেছি, যারা বেশি পাকনামো করে এবং সবগুলো প্রশ্নের আনসার দেয়, ওরাই ধরা খায় বেশি। ছোট ছোট আইনগুলো সবগুলো পড়বেন, আর বড় বড় আইনগুলো, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো আমরা পড়বো নাকি? জি স্যার। এ কথা বিশ্বাস হয় নাকি না? আপনারা বিশ্বাস করেন? জি স্যার স্যার। বিশ্বাস করি জি স্যার, ছোট বিশ্বাস ছোট করি। আইনগুলো পড়লে আমরা অনেক ভালো কিছু করতে পারবো, কারণ এগুলো তো মানে দ্বারা কম। আরে তখন আপনার কনফিডেন্স লেভেল থাকবে তুঙ্গে, যে আমি পারবো, এটা আমি সব জানি, এই আইনের এমন কোনো বিষয় নিয়ে আমি জানি না। কোথা থেকে প্রশ্ন করবে? প্রশ্নকে আকাশ থেকে নিয়ে আসবে? আচ্ছা না আরেকটু স্যার, আমরা প্রশ্ন তো বই থেকে করবে। এই যে দেখেন, তুলনামূলক ভাবে প্রস্তুতি নেওয়া, আমরা প্রস্তুতির কিছু বিষয় বলবো আপনাদের। আচ্ছা, আমরা এখানে দেখেন কতগুলো জিনিস আমরা আনছি। এই যে দেওয়ানি কার্যবিধি দেখছেন, এটা কত সালের আইন? 1908 1908 1908 সালের আইন। নাম্বার কত? আমি দেখেন আপনাদেরকে দেখাই যে 1908 সালের আইন, আইন নাম্বার 5, ধারা আছে কত? 158টা, 158 তফসিল আছে আদেশ কত? এখন 3টা। একটু একটু আমাকে পাঁচটি বলতে দেন, কোন ধরনের আইন? পদ্ধতিগত আইন। পদ্ধতিগত প্রথম পাস হয়েছিল কত সালে? 59 সালে। 1800 কত সালে? 59 সালে। আর প্রথম প্রণয়ন হয়েছিল কত সালে? 1908। আইনটা দেন প্রণয়ন হয়েছে 1908 সালে। আর আইনটা কার্যকর হয়েছে দেখেন কত সালে?
পয়লা পয়লা জানুয়ারি 2009 জানুয়ারি এর সংশোধনী কত সালের? সর্বশেষ 8ই মে 2025 8ই মে 2025 কতগুলো প্রস্তুতি, কতগুলো প্রশ্ন এখান থেকে পাইলাম বলেন তো? অনেকগুলা। 8টা প্রশ্ন স্যার। কয়টা প্রশ্ন পাইলাম? 8টা। আচ্ছা, এখানে যদি আমরা মনে করেন আপনাদের এই যে এই সালগুলো আপনাদের সিলেবাস তো মনে আছে নাকি? সিলেবাস প্রথম দেওয়ানি সিলেবাস সম্পর্কে বলেন তো, আমার এটা সিরিয়াল না দেখে কেউ বলতে পারেন কিনা? দেওয়ানিতে 20 সিলেবাসটা বলেন। না না, দেওয়ানিতে 20 নাম্বার লাগবে না, ফৌজদারি আপনি আইনগুলোর নাম বলেন, আইনগুলোর নাম বলেন। আইন হলো দেওয়ানি কার্যবিধি 1908, ফৌজদারি কার্যবিধি 1898, দণ্ডবিধি 1860 না 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 না, এটা সাত- হচ্ছে না। আপনাদের সিলেবাসের একটা আছে, সিকোয়েন্স আছে। ও সিলেবাস দেওয়ানি বলতে কার্যবিধি আছে, তারপরে সুনির্দিষ্ট প্রতিকার আছে। সুনির্দিষ্ট প্রতিকার 10 1877 এই যে সিরিয়ালটা আপনাদের মনে রাখতে হবে। এই যে সিলেবাসের সিলেবাস, সুনির্দিষ্ট প্রতিকার আইন আর এই যে ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি, দুটো কিন্তু অপরাধ। 1898 এই দুটো কিন্তু 1898 এটা দেওয়ানি সংক্রান্ত, এটা এটা হচ্ছে দেওয়ানি শাস্তি না না, সংক্রান্ত। এটা হচ্ছে ফৌজদারি সংক্রান্ত। আর যে লিমিটেশন একটা তামাদি এটা দুই আইনের জন্যই প্রযোজ্য। হ্যাঁ হ্যাঁ স্যার 1972 সিভিল অ্যাক্ট 18 নিচের দুইটা, অর্থাৎ 3 থেকে 4 নাম্বার হচ্ছে ক্রিমিনাল অ্যাক্ট, আর নিচের দুইটা আছে এটা হচ্ছে উভয় আইনের জন্য, তামাদি আইনও সিভিলের জন্য প্রযোজ্য, আবার সাক্ষ্য আইনও ক্রিমিনাল সিভিলের জন্য, দুইটার জন্য। সিলেবাসটা কিন্তু এরকম করে সাজানো আছে আমাদের। স্যার ওখানে দণ্ডবিধি দেওয়া আছে 1908, এটা তো হবে না স্যার 1860 না স্যার? আচ্ছা, 1860 হবে যে আমার 1860 আছে, পরে কি আছে আমি আপনাদের এগুলো তো শেখাচ্ছি না, আমি যেটা শেখাচ্ছি সেটা শিখেন আপনারা। বুঝছি স্যার, আগে যে ঠিক না, আগে গেলেই সমস্যা। আছে ঠিক আছে স্যার। আমরা বলছি সিলেবাসের সিকোয়েন্সটা আপনার মনে আছে কিনা? জি স্যার জি স্যার জি স্যার। কেউ বলতে পারবেন? না দেখে কেউ বলতে পারবেন মনে না আছে সিলেবাস আইনগুলোর নাম বলেন, সিকোয়েন্স দেওয়ানি অনুযায়ী। কার্যবিধি সুনির্দিষ্ট দেওয়ানি প্রতিকার আইন কার্যবিধি 1908, সুনির্দিষ্ট প্রতিকার না না, এত সাল বলা 1877, লাগবে না, আপনি সিকোয়েন্সটা বলেন না। দেওয়ানি কার্যবিধি আরে সুনির্দিষ্ট ভাই, প্রতিকার, সাল বলা ফৌজদারি লাগবে না। কার্যবিধি, দণ্ডবিধি, সাক্ষ্য, তামাদি, বার কাউন্সিল। আমাদের সাক্ষ্য, তার মানে সিরিয়াল অনুযায়ী বলতে পারছেন না। এখানে দেখেন আমরা জি একটা জিনিস স্যার আপনাদেরকে শেখাবো, টেকনিকটা, এই জন্য আপনাদেরকে বলছি। জি স্যার এই যে কত নাম্বার আইন, এই প্রশ্নটা কতবার আসছে বলেন তো আপনারা? অনেকবার। কত নাম্বার আইন, এই আইনটা কতবার আসছে আপনারা যদি বলেন। এই আইনটা কত নাম্বার আইন, এটা কতবার আসছে পরীক্ষা জানেন? অনেক। দেওয়ানি 5 নাম্বার, সুনির্দিষ্ট প্রতিকার 1 নাম্বার, আমি এটা বলতে ফৌজদারি 5। চাচ্ছি না, আমার কথার উত্তর দেন। কতবার পরীক্ষায় আসছে, বার কাউন্সিল পরীক্ষায় কতবার আসছে? সেই সংখ্যা তো বলতে পারবো না স্যার, সংখ্যাটা বলতে সংখ্যা পারবো। বলতে পারবো। অনেকবার আসছে যে কত নাম্বার প্রশ্ন। আচ্ছা, এখানে দেখেন জি আমরা এটা 551 লিখিত, কত লিখবো? 551 500 565 না, 515 লেখেন, 515 নিচে লিখলাম যদি আমরা স্যার। 515 লিখি, হ্যাঁ আবার যদি লিখি 415, আবার যদি লিখি 9, এই একটা সংখ্যা লিখলাম ফিরে মোবাইল নাম্বারের মতো। জি স্যার। কত লিখলাম? 515 415 51,54,159 515 অথবা মনে রাখেন যে 415 515 নয়, মনে রাখতে পারবেন? হ্যাঁ না এই স্যার আইনে যে আমি কনসিকুয়েন্স বললেন, এই আইনে যে কনসিকুয়েন্স বললেন 6টা আইন, এই দেখেন এইটা দিয়ে আমরা কত নাম্বার আইন বুঝতে পারবো বলেন তো, কে এটা বলতে পারেন কিনা? বলতে পারবো না স্যার। কেন বলতে পারবেন না? এতক্ষণ ধরে কি শিখালাম আপনাদের, কি রে ভাই এরা? এটা হচ্ছে নাম্বার মানে 5 নাম্বার আইনটা হচ্ছে সিপিসি। আইন। 1 নাম্বার আইনে বলা আছে সাক্ষ্য সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট প্রতিকার। 5 নাম্বার 5 ফৌজদারি। নাম্বারে আবার বলা আছে এটা কি? দেওয়ানি কার্যবিধি। ফৌজদারি কার্যবিধি। ফৌজদারি। আবার এই যে 41টা আমরা একসাথে নিব শুধু। 41টা বলা আছে কত? দণ্ডবিধি। দণ্ডবিধি। 41টা। হ্যাঁ? 45 দণ্ড 45 না? দণ্ড তো আচ্ছা, এটা 45 আমার স্যার। ভুল হয়েছে, এটা আমি বলতে ভুল হয়েছে, এটা 445। স্যার। 545। হ্যাঁ স্যার। এই যে 400, এটা উপরে বললাম, এটা কোন আইন? এই যে 400 ওখানে চলে গেল, এটা কোন আইন? এটা দণ্ড স্যার। দণ্ডবিধি। দণ্ডবিধি বললাম না? জি স্যার। দণ্ডবিধি দেন 45 নাম্বার আইন। স্যার 4 তো 45 নাই, নাম্বার আইন। হ্যাঁ, 4 নাই স্যার, 45। 45 নাম্বার, এটা একসাথে আমরা নিব। আবার এটা 1 1 নাম্বার নাম্বার আইন। আইন আছে, আবার একটা 9 নাম্বার আইন আছে। এগুলো কি জন্য সাক্ষ্য বললাম, আপনাদের 9 লিখলাম নম্বর বলেন তো? 9 নম্বর তামাদি আর বার কাউন্সিল 46 নম্বর আদেশ। আরে ভাই, আমি আপনাদের কি শিখাচ্ছি, এটা আপনি টেকনিকটাই বুঝতে পারলেন না। স্যার বুঝতে পারছি 5 নাম্বার 1 নাম্বার 5 নাম্বার 45 নাম্বার 551 515, এটা কি কি বোঝায়? 515 5 নাম্বার হলো ফৌজদারি এই দেওয়ানি,
দেওয়ানি 1 নাম্বার 5 সুনির্দিষ্ট, নাম্বার না, এইটা হচ্ছে 5 নাম্বার সিপিসি, 1 নাম্বার এসআর, সুনির্দিষ্ট এসআর, 5 5 নাম্বার নাম্বার আবার 5 ফৌজদারি। নাম্বার সিআরপিসি। ফৌজদারি কাজ। সিআরপিসি হ্যাঁ, লিখছিলাম 400 কত? এবার স্যার কত? এই যে 45 45, নাম্বারটা কি? 45 ছিল দ্বন্দ্ব, 451 45 স্যার 45 হলো 45 দণ্ডবিধি। নাম্বারটা দণ্ড, তার মানে 1 হলো নাম্বার হচ্ছে 515 সাক্ষ্য, 451 1 নাম্বার আর সাক্ষ্য, 9 হ্যাঁ 9 নাম্বার তামাদি। কি হইলো? এই যে একদম বোঝেননি সে বলেন এবার। 5 নাম্বার হলো ফৌজদারি কার্যবিধি, না না সিভিল। দেওয়ানি হইলো না। দেওয়ানি দেওয়ানি। দেওয়ানি 5 নাম্বার দেওয়ানি, 1 নাম্বার দেওয়ানি সুনির্দিষ্ট তা ফৌজদারি, আর পরে দণ্ড, এটা 1 সাক্ষ্য, নাম্বার, এটা হচ্ছে তামাদি। দেওয়ানি, এটা হচ্ছে সিপিসি, না না দেওয়ানি সুনির্দিষ্ট, এটা সিপিসি, তাই তো? হ্যাঁ জি স্যার। 1 নম্বরে কি আছে? এসআর। এটা সুনির্দিষ্ট, এটা সুনির্দিষ্ট এসআর, হ্যাঁ এসআর, এসআর। হ্যাঁ এই এইটা হলো 5 নম্বরে ফৌজদারি, কি আছে? ফৌজদারি সিআরপিসি। 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 45 নাম্বার কি আছে? 45 দ্বন্দ্ব, দণ্ড। পিসি পেনাল কোড। নাম্বার কি আছে? পিসি। 1 নম্বর সাক্ষ্য, সাক্ষ্য আইন, 9 নম্বরে কি আছে? 9 নম্বর তামাদি তামাদি। লিমিটেশন। এটা কি মনে রাখা কি খুব কঠিন হয়ে যাবে? না না স্যার, না না 515 451 9 এটা মনে রাখা হতে হবে, অথবা আপনি সংখ্যা আকারে মনে রাখেন। কত হবে বলেন তো? 515 51 লক্ষ 451 51 লক্ষ 51,45,519, 51 এটা মনে লক্ষ রাখতে পারবেন? 45,519, 51 লক্ষ 45 কি 51 লক্ষ 54,519। আপনি মনে 51,519, রাখতে পারবেন কিনা এটা মনে রাখতে পারবেন? পারবো পারবো 51 লক্ষ তার মনে আছে এটা মনে রাখলে কি 6টা আইনের এটা মনে রাখলে কি 6টা আইনের আর আর কত সালে আসছে ভুল হবে? না না কয় নাম্বার আর না। বলে না, হ্যাঁ হ্যাঁ, নাম্বার আর বলে না। স্যার পারা যাবে। সিলেবাসটা সিকোয়েন্স মনে রাখবেন, এবং এই সংখ্যাটা যদি আমরা মনে রাখতে পারি তো এই সিকোয়েন্স অনুযায়ী আমরা বলতে পারবো কিনা পরীক্ষার হলে একটু চিন্তা করে। এটাকে পারবো আর স্যার। মুখস্থ করার দরকার আছে? জি সিপিসি স্যার 5 বলতে নাম্বার পারবো। আইন, সিবি 5 নাম্বার আইন, এই যে না এসআর না 1 স্যার নাম্বার এটা আইন মুখস্থ মুখস্থ করার করে দরকার আছে? লাভ নাই। না না হ্যাঁ এই তো আপনার লাইন আসতে হবে, এই টেকনিক গুলো আমরা শিখবো, এটাকে সংখ্যা তত্ত্ব বলে। তত্ত্ব সংখ্যা তত্ত্ব হিসেবে তত্ত্ব আমরা ট্রিট করবো, যেটা সংখ্যা স্যার তত্ত্ব। সেই টেকনিক। এটা আর কোনো সমস্যা আছে কারো? না স্যার। না স্যার না আচ্ছা, স্যার রেড জুডিশিয়াল সম্পর্কে কোথায় কোথায় বলা আছে আপনারা বলেন তো, আমরা তো 11 এরকম করে শিখেছি। সিপিসি তে 11, সিআরপিসি সিপিসি তে 11, সিআরপিসি 108.3, সংবিধানের 35(2), এভিডেন্স 140। হ্যাঁ এই তো এইগুলো যদি আমরা এই যে মোট রেড জুডিকেটা কোথায়, এটা ইম্পর্টেন্ট একটা ধারা না রেড জুডিকেটা? হ্যাঁ ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট স্যার। এটা এই চারটা যদি আমরা এরকম পরপর মনে রাখি, এটা কি খুব কঠিন হবে না সহজ হবে? না না স্যার, সহজ হবে। এই কনফিউজিং প্রশ্নগুলোই আপনাদেরকে বারবার আসে। এটা কি বোঝাতে পারলাম আপনাদেরকে? জি এটা স্যার। আমরা সংখ্যা তত্ত্ব ভিত্তিতে পড়াবো আপনাদেরকে, এটা আমরা করছি, এটা চেষ্টা করবো আপনাদেরকে পড়ানোর জন্য। আচ্ছা, লেখাপড়া ছাড়া কি অন্য কোনো কৌশল আছে পাশ করার মতো? না। স্যার আছে? আছে না। স্যার আছে। পড়ালেখার কোনো বিকল্প নাই। আপনারা এই যে আমরা কিছু লিঙ্ক দিয়ে রাখছি এখানে, দেখছেন? এই লিঙ্ক গুলো, ভিডিও গুলো আমাদের ওই যে ইসে আছে, আমাদের ওই যে পেজেও আছে এবং আমাদের ইউটিউব চ্যানেলেও আছে। এগুলো দেখবেন যে আমাদের বার কাউন্সিলে যে অ্যাটর্নি জেনারেল কি কি কথা বলছে, এগুলো এখানে দেওয়া আছে। যে আপনারা ধরুন অন্যভাবে চিন্তা করেন যে তদবির করে ওই অন্য কোনো ভাবে এখানে পাশ করবেন, এটা কিন্তু সুযোগ নাই। বার কাউন্সিলে এই সুযোগটা আগে ছিল, পরীক্ষা সিস্টেম যেই হাতে চলে গেছে, এখন আর এই সুযোগগুলো নেই। বুঝতে পারছেন? এই যে লিঙ্কটা পাইছেন কিনা, এই লিঙ্কটা, জি স্যার। এই লিঙ্কে একটা ভিডিও আছে, এই ভিডিওটা আপনারা দেখেন যদি সুযোগ পান, এখানে কি কি কথাগুলো বলা আছে। আচ্ছা স্যার। এখানে একটা লিঙ্ক দিয়েছে যে লক্ষ্য স্থির রাখতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনার চেষ্টা থাকবে এবং লক্ষ্য থাকবে আপনি বার কাউন্সিলের অবশ্যই প্রথমবারে কি হবেন, টিকবেন এবং প্রথমবারে পাস আপনি হতে হবে। অ্যাডভোকেট হবেন, এইরকম চিন্তা ভাবনা থাকতে হবে আপনার। এবং এখানে দেখেন লিঙ্কটা দিয়েছে, এই লিঙ্কে গেলে আপনি একটা ভিডিও দেখতে পারবেন, কত সুন্দর কথাবার্তাগুলো এখানে বলা আছে। এই যে আমরা উপরে যে কথাগুলো বললাম, নিজেকে কৌশলী করে গড়ে তুলতে হবে। আপনি যদি অ্যাজ ইউজুয়াল মানুষের মতো প্রস্তুতি নেন, সবাই তো প্রস্তুতি নেয়, আপনি অ্যাজ ইউজুয়াল মানুষের মতো প্রস্তুতি নিলে এটা কি হবে? স্যার। আপনাকে একটু কৌশলী হতে হবে। এই কৌশল সংক্রান্ত একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলেও আছে, আমাদের পেজেও আছে, এগুলো দেখবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে দেখলে এখান থেকে একটা প্রেরণা আপনারা পাবেন।
সবার আগে একটা উৎসাহ লাগবে, আপনি একটা কাজ করা থেকে একটা উৎসাহ পাবে না। 3 গেদা একটা নাটক ছিল, আপনারা কেউ দেখছেন 3 গেদা? চঞ্চল চৌধুরীর। স্যার এইগুলা লিঙ্ক কি গ্রুপে দিয়েছেন? হ্যাঁ, গ্রুপে আমরা লিঙ্ক দিয়ে দেবো গুলো দরকার হয় গ্রুপে আপনারা দিয়ে চাইলে। দিয়েন। এখান থেকে তো আর লিঙ্ক এভাবে টাচ করতে পাচ্ছি না, ওখানে দিয়ে দিলে হ্যাঁ, এই লিঙ্কগুলো আমরা গ্রুপে ভিডিওগুলো দিয়ে দিব, দেখতে সমস্যা পাবো। নাই, অথবা চ্যাট বক্সে যে আমরা দিয়ে দিব আর কি। চ্যাট বক্সে গেলে দেখতে পারবেন এই লিঙ্কগুলো। কাস্টমার কেয়ারে গেলে সবচেয়ে করে আইডি কার্ড লয়ে গেলে স্যার। চ্যাট বক্সে দিলে দেখতে পারবেন। জি স্যার, দেন দেখতে পারবো। চ্যাট জি বক্সে স্যার, দিলে ভালো দেখতে হবে। পাবো। স্যার গ্রুপে দিয়ে দেন, গ্রুপে দিলে ভালো হবে স্যার। আচ্ছা, আমরা স্টুডেন্ট গ্রুপে দিয়ে দিব আর কি। হ্যাঁ, হলে স্যার। আচ্ছা, স্ক্রিনশট আপনারা দিয়ে 3 রেখে গেদা দেন। নাটক দেখছেন কি? 3 গেদা নাটক, কোনটা স্যার? 3 গেদা না একটা নাটক স্যার আছে না, দেখিনি। বাংলা নাটক, কেউ দেখছে? দেখ- ওখানে দেখেন চঞ্চল চৌধুরী কোনো কাজ করে না, ও বলে যে আমাকে যদি বিয়ে দেওয়া না হয়, আমার যদি একটা উৎসাহ না থাকে, আমার একটা প্রেরণা না থাকলে আমি কেন কাজ করবো? দেখছেন কিনা 3 গেদা নাটকটা? দেখেন আপনারা। না স্যার, দেখি এটা নাই। কি কৃপণ বাবার 3টা ছেলে আমি থাকে আর কি, দেখছিলাম স্যার। 3টা ছেলেকে দেখছি বিয়ে দেখছি স্যার, না দেখছি দেখেন, হ্যাঁ দেখছি স্যার, দেখলে খুব মজা পাবেন। ওই দেখছি নাটকে স্যার। দেখবেন বলা আছে ওর তো কোনো প্রেরণা নাই, কোনো উৎসাহ নাই, ও কেন কাজ করবে? আপনারা এইগুলো হুম। দেখলেন, এগুলো দেখলে আপনারা একটা প্রেরণা পাবেন এবং আপনাদের মনে হবে যে আসলে কাজ করা দরকার। আচ্ছা, আপনাদের গুরুত্ব একটা বিষয় হচ্ছে এই যে সময়কে যথাযথ ব্যবহার করে তো নিজেকে নিয়ন্ত্রণ রাখুন, মানে কি নিজ নিয়ন্ত্রণ রাখতে হবে। সময় অথবা ইউটিউব চ্যানেল, ফেসবুক যেন আপনাকে ক্যাপচার না করে, আপনি যেন ফেসবুক অথবা সময়কে নিজের কন্ট্রোলে রাখতে পারেন। এটা এটা যেমন আমাদের ফেসবুক ইউটিউব যেমন ভালো, আবার কিন্তু এটা খুব মারাত্মক অবস্থায় খারাপ। এটা আপনার কন্ট্রোলে রাখবেন না, আপনি যদি ওদের কন্ট্রোলে চলে যান তাহলে এটা খুবই খারাপ হবে। আপনার কন্ট্রোলে রাখতে হবে, আপনার যখন ভালো লাগে তখন দেখবেন, কিন্তু এর মানে এই না যে আপনি নেশাগ্রস্ত হয়ে যাবেন, বুঝতে পারছেন? জি আমার এই কথাটা বুঝেছেন কিনা? জি স্যার। আর এই যে আমরা যে কথাগুলো আজকে বললাম, আজকে যে অনুপ্রেরণা বা আজকে যে আপনি যে, আমরা অনেক ক্ষেত্রে ফুয়েল বলি আর কি, আপনি একটা গাড়ি চলমান অবস্থায় আছেন, কোনো প্রতিষ্ঠানে যদি আপনি নিজেকে নিয়োজিত রাখেন বা নিয়মিত পরীক্ষা দেন বা কোনোভাবে অ্যাক্টিভ থাকেন, তাহলে ফুয়েল নেওয়ার মতো যে আপনি খুলে যেতে চান, মাঝখানে ফুয়েল চলে গেল, আপনি একটা স্টেশন থেকে একটা ফুয়েল নিলেন। এই কোনো প্রতিষ্ঠানের সাথে আপনি যদি সংযুক্ত থাকেন, সেটা হচ্ছে অনুরূপ একটা ফুয়েল নেওয়ার মতো। অর্থাৎ আপনাকে মাঝে মাঝে মন খারাপ হবে, এখানে আসলে একটু অনুপ্রেরণা পাবেন, এখানে সবাই পরীক্ষায় কিরকম করছে দেখতে পাবেন, সবার সাথে কথাবার্তা বলতে পারবেন, এই সুযোগটা আপনি পাবেন। এটা করলে আপনার নিজের ভিতর যে একগুঁয়েমি বা আপনার যে ওই যে অস্বস্তিকর যেটা ওই ভাবনা, এটা লাইটটা আমরা দেন। আশা করি কেটে যাবে। এখন আপনাদের প্রশ্নটা বলেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে এর উত্তর দিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলবো। এই আমার এই স্যার ক্লাসটা হচ্ছে কি যে আপনাদের কি ভালো লাগছে, স্যার বা আমি স্যার ঠিকমতো বোঝাতে পারছি কিনা? স্যার স্যার ক্লাসটা অনেক ভালো লাগছে, অনেক বুঝতে পারলাম স্যার। এইগুলা কি মানে পিডিএফ দেওয়া হবে? অবশ্যই আপনাদের পিডিএফ দেওয়া হবে, আপনাদের ক্লাসগুলো নেবে, ক্লাস নোট আপনাকে পিডিএফ আকারে আমরা ওই দিয়ে লাইট দিব। জ্বালাও ওইখানে। জি স্যার, পিডিএফ স্যার তাহলে দিলে আপনারা আরো ভালো কিভাবে হবে, প্রস্তুতি আমরা নেবেন? এগুলো আমরা আরো আমরা পড়তে তো পারবো। আপনাদের প্রস্তুতি নিতে পারবেন না। স্যার আপনার এই ক্লাসটা কয় মাস যাবত হবে এবং ফুল এটা কোর্স কত? পরীক্ষার আগ পর্যন্ত হবে, পরীক্ষার আগ পর্যন্ত এটা হবে।